আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইনবক্সে আমাকে অনেকে সালাম দিয়েছো। উম, সব পরিচিত মুখকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানাও। তোমরা কি সবাই ভালো আছো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে একটু জানাও আমাকে। এখন আমাকে অনেকে সালাম দিচ্ছ, সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। একে একে জানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, সবাই খুব ভালো আছো শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। এবং ভালো লাগাটা তখনই বেশি চলে আসে যখন তোমাদের সামনে চলে আসি। এই যে আমরা শিখতেছি, আমি শিখতেছি, তোমরা শিখতেছো। এই জার্নিটা আসলে আমার কাছে খুব এনজয়েবল এবং খুব ভালো লাগে আর কি। ওকে, তো চলো আমরা শুরু করি। শুরু করব মানে মেইন ক্লাসে যাব তার আগে কিন্তু আমি বলছিলাম যে যেহেতু তোমরা গ্রুপে তেমন ভাবে হোমওয়ার্ক দেওনি বা আমাদের তরফ থেকে একটুখানি তোমাদের ডিসকারেজমেন্ট ছিল যে না দেওয়ার জন্য, যেহেতু সবারটা দেখে দেখে পারা যায় না। তো আমি বলছিলাম কিন্তু একটু স্মরণ করে দেখো যে তোমরা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করবা এবং হোমওয়ার্ক সামনে নিয়ে থাকবা। আমি এখন কিন্তু বিগত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল ওটা কিন্তু মিলাই দিব তোমাদেরকে। তোমরা সবাই রেডি আছো তো? সবাই খাতা খুলছো কিনা বলো? ওকে, সবাই খুব ভালো আছো শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, এখন তোমরা সবাই খাতা খুলছো তো? হোমওয়ার্ক করছো? কারা কারা হোমওয়ার্ক করছো দেখি একটা পোল চলে যাক। হোমওয়ার্ক করার পার্সেন্টেজ কত? যারা যারা হোমওয়ার্ক করছো ইয়েসে ক্লিক করো, যারা করো নাই নোতে ক্লিক করো। দেখতে চাই আমি কারা কারা করছে। ওকে, দেখতে পাচ্ছি যে অধিকাংশই হোমওয়ার্ক করছে। যারা যারা করনি তারা তারা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হোমওয়ার্ক করবা, আমাকে প্রমিস করো। আশা করছি তোমরা নেক্সট ক্লাস থেকে করবা। তো চলো আমরা মিলায় নিই যে আসলে হোমওয়ার্ক কাদের কাদের হয়েছে কাদের কাদের হয় নাই। ওকে, তো দেখো তোমাদের সেকেন্ড পেপারে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম নাউন থেকে, যে কোনটা কোন নাউন। তো আমি তোমাদের সামনে উত্তরটা শো করতেছি, তোমরা দেখতে পাচ্ছ নিচে স্ক্রিনে উত্তরটা। তো দেখো কার কয়টা হয়েছে বলবা। 10টা ছিল ওখানে, 10টার মধ্যে আসলে কার কয়টা হয়েছে এটা একটু আমাকে জানাও এখন ইনবক্সে। প্লাস কোনোটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, যে তোমার মনে হয়েছে যে এটা এই উত্তর কিন্তু আমাদের এখানে উত্তরটা আলাদা দেওয়া আছে, আমাকে কাইন্ডলি জানাও। ভালো আছি তানহা, তুমি কেমন আছো? জানাও, দ্রুত জানাও। 1 মিনিট সময়, সবাই একটু দেখে দেন আমাকে জানাও যে কার কয়টা হয়েছে। এবং কোনোটা নিয়ে কনফিউশন থাকলে সেটাও বলো যে আমি এটা এটা দিছি কিন্তু এটা কেন এটা হলো। কোনো কনফিউশন নাই, তাই তো? কনফিউশন থাকার কথা না, আসলে স্ট্রেইট ফরওয়ার্ড ছিল, তোমাদেরকে যেভাবে পড়িয়েছি সেভাবেই আর কি হোমওয়ার্ক গুলো ছিল। সো আশা করছি এখানে কনফিউশনের জায়গা থাকার কথা না। তো অনেকে দেখতে পাচ্ছি 10টার মধ্যে 10টাই হয়েছে, 8টার নিচে আসে নাই। খুবই ভালো, ভেরি গুড। 6টা 7টা অনেকের হয়েছে, নো প্রবলেম। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো হবে। আমাদের সামনে আরো হোমওয়ার্ক আছে, সেগুলো আমরা একটু দেখবো। তো এটা একটা হোমওয়ার্কের মধ্যে এটা একটা ছিল এমসিকিউ। আমি একটু তোমাদেরকে মিলাই দিই এমসিকিউ গুলো। আসলে এমসিকিউ দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাথাস ফর, কিসের জন্য বলো তো? এটা কিসের জন্য? এ নাম্বারটা কি হবে? কি মনে হচ্ছে এ নাম্বার উত্তরটা কি হবে? না না, ডক্টর কালেকটিভ নাউন না নাইমা, ডক্টর কমন নাউন। বলো এ নাম্বারটা কি হবে? ভেরি গুড, ফ্যামিলি। ভেরি গুড, ফ্যামিলি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন? প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে আর্টিস্টিক ডিজাইন। তারপর নকশি কাঁথার মাঠ, এটা সবাই জানো, এখানে ছিল, এটা জসিমউদ্দিন সাহেব লিখছিল। এরপর জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট ছিল নাকি? না না, উনি কবি ছিলেন, পোয়েট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আর্টিস্টিক? আর্টিস্টিক মানে ক্রিয়েটিভ, ঠিক আছে? আর্টিস্টিক মানে কি? যাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ গুণ আছে এরাই হলো আর্টিস্ট, বুঝছো? সো আমাকে বলো দেখি, এখানে 5টার মধ্যে কার কয়টা হয়েছে বলো। এখানে 5টার মধ্যে কার কয়টা হয়েছে বলো, দ্রুত বলো। 5টার মধ্যে কার কয়টা হয়েছে? সবগুলো হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলতেছে যে সবার সবগুলো হয়েছে। তোমরা আসলে অনেক ট্যালেন্টেড, তোমাদের ক্লাস নিয়েও নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার সব কয়টা হয়েছে। আর এই 3টা প্রিভিয়াস ক্লাস হোমওয়ার্কের মধ্যে ছিল, যে কোন কোন ডিস্ট্রিক্ট নকশি কাঁথার জন্য পপুলার। এবং তুমি নকশি কাঁথা পছন্দ করো নাকি অর্ডিনারি কাঁথা পছন্দ করো, মানে সাধারণ কাঁথা, যেটা বলবা তার সপক্ষে তোমাকে উত্তর দিতে হবে। এবং এই কাঁথা কেন ডিমান্ডে আছে অনেক বেশি। সো এইটা উত্তর।
তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তোমরা হচ্ছে মানে হুবহু তো মিলবে না, মোটামুটিও যদি মিলে, কাছাকাছিও যদি যাই, তাহলে তোমরা ঠিক পথে আছো, ঠিক ট্র্যাকে আছো। তো একটুখানি দেখে আমাকে বলো যে তোমরা ঠিকঠাক উত্তর করতে পেরেছো কিনা। হুবহু মেলার দরকার নেই, মোটামুটি এর কাছাকাছি গেলেই হয়েছে, এনাফ। ঠিক আছে, বলো দেখি এই তিনটা তোমরা কাছাকাছি যেতে পারছো কিনা, বা মেইন যে পয়েন্ট সেটা ধরতে পারছো কিনা, এটা একটু বলো। ঠিক আছে না? ওয়াও, ফ্যান্টাস্টিক। তাসনিম, সমস্যা নেই অর্পা, সমস্যা নাই, বড় হইতেই পারে। তাসনিম, তারপরে হচ্ছে বর্ষান, নাবিলা, শিমরিন, হচ্ছে জেনিফা, তিনহা, মারিয়া, মুই, নুসাইবা, অদ্রিত, মুনতাহা, সবাই লিখেছে, সবারটা হয়েছে। আয়ানেরটা হয়েছে, আদিবা, রহমান, পরশা, তারপরে হচ্ছে জাওয়াদ, জান্নাত, আয়শা, সবারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সায়েলেরটা হয়েছে, এরপর ইকরাম, কোনটা ভুল গিয়েছে তোমার, সাফারও সব কয়টা হয়েছে। এরপরে হচ্ছে দেবজিৎ, তুমি হ্যাঁ ঠিক লিখেছো, সবার সব কয়টা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে সুলাইমানেরটা হয়েছে, তৌহিদেরটাও হয়েছে। এরপর হচ্ছে তাওসিনারটাও ঠিক আছে, সামিরেরটা হয়েছে। আনিস, তোমার কোন দুইটা অপোজিট হয়েছে ভাইয়া? শিশিরেরটা হয়েছে, নাজারটা হয়েছে, আফিয়া, মেহজাবিন সবারটা হয়েছে, আমজাদেরটাও হয়েছে। তারপরে মুমিনেরটা হয়েছে, সাদাব, মালিহা, নাজা সবারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আসলেই তোমরা ট্যালেন্টেড, বুঝছো? তো চলো আমরা তো মোটামুটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার হোমওয়ার্ক নিয়ে প্রত্যেক ক্লাসে টুকটাক আলোচনা করব। এনকারেজ ইউ টু ডু প্রিভিয়াস ক্লাসেস হোমওয়ার্কটা প্রত্যেক আমি ক্লাসে দিব, এটা পরের ক্লাসে মানে তোমরা করবা, আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ মিলাই নিব। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আজকে আমরা আমাদের যে মেইন বিষয়টা আছে, অর্থাৎ আমরা কোনটা পড়বো, আমাদের E5 এ আছে হচ্ছে ইউনিট 1 লেসন 3। তোমরা জানো যে আমরা ইউনিট 1 পড়তেছি, কতবার লেসন 2 পড়ছিলাম, এখন হচ্ছে লেসন 3 পড়বো। তো চলো আমরা চলে যাই। এখন আমাকে বলো তো যে ইউনিট 1 লেসন 3 তে যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা এর পূর্বে কেউ কেউ পড়ছো কিনা, বা কারা কারা পড়ছো এই প্যাসেজটা আগে, বলো দেখি কারা কারা পড়ছো। মাইশা ঠিক বলেছো, কারা কারা পড়ছো? পড়ো নাই তাই না? অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই, ভেরি গুড, না পড়ারই কথা। এই তোমাদের স্কুল কি শুরু হয়ে গেছে? স্কুল থেকে বইপত্র কি দিয়েছে? পড়ে নাই অনেকে, সমস্যা নেই, আমরা আজকে একসাথে পড়বো, মজা করে পড়বো। ওকে ঠিক আছে, নো প্রবলেম, চলো আমরা শুরু করি। তো দেখো, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস। বাংলাদেশ, বলো তো বাংলাদেশটা কোন নাউন? তোমরা তো নাউন পড়ছো বা তোমাদেরকে আমি পড়াইছি, তো বলো তো বাংলাদেশটা কোন নাউন, বলো দেখি। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, আওয়ার এথনিক ফ্রেন্ডস, বলো বাংলাদেশটা কোন নাউন? ভেরি গুড, প্রপার নাউন, তাই তো? ভেরি গুড, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে, প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। দেখছো বাংলাদেশ একটা কান্ট্রির নাম না? তাহলে কান্ট্রি কোন নাউন? তাহলে কান্ট্রি কোন নাউন বলো তো দেখি, কান্ট্রি, কান্ট্রি কোন নাউন? বাংলাদেশ যদি হচ্ছে প্রপার নাউন হয়, তাহলে কান্ট্রি কোন নাউন? রামিসা প্রথমে বলেছে কমন নাউন, ভেরি গুড, কমন নাউন, ওয়াও ফ্যান্টাস্টিক, কমন নাউন। আচ্ছা, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান, আচ্ছা তোমাদের একটা ছোট্ট ট্রান্সলেশন ধরি, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, এটা ট্রান্সলেশন করো তো দেখি কে কে পারো। আমি বাড়ি যাই, দেখি, আমি দেখতে চাই, আমি বাড়ি যাই, এই যে এই শব্দটা আছে, মানে এই সেন্টেন্সটা আছে, কারা কারা পারে আমি একটু দেখতে চাই, দেখি। আমি বাড়ি, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, যাই, এটার ট্রান্সলেশন কি? সবাই লেখো তো একটুখানি, দ্রুত লেখো। আচ্ছা, এই তোমরা কেমনে জানো এটা? এখানে দুই ক্যাটাগরির স্টুডেন্ট পাচ্ছি আমি। এক ক্যাটাগরি স্টুডেন্ট লিখতেছে আই গো হোম, আচ্ছা, আরেক ক্যাটাগরি স্টুডেন্ট লিখতেছে আই গো টু হোম। আচ্ছা, এখন কথা হচ্ছে আসলে কারেক্ট কোনটা, প্রথমটা কারেক্ট নাকি হচ্ছে দ্বিতীয়টা কারেক্ট, অর্থাৎ নাম্বার 1 এইটা কারেক্ট নাকি নাম্বার 2 এটা কারেক্ট? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে আসলে? আমি দেখতে পাচ্ছি যে আই গো টু হোমের সংখ্যায় বেশি, তবে হচ্ছে আই গো হোম অনেকে লিখতেছে 2 নাম্বারটা, তাই তো? আমাকে বলতেছে 2 নাম্বারটা। আচ্ছা, অ্যাকচুয়ালি কারেক্টটা হচ্ছে, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কারেক্টটা হচ্ছে, সঠিকটা হচ্ছে 2 নাম্বার না 1 নাম্বার, ঠিক আছে, এইটা সঠিক। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে,
সারা জীবন তো আমরা হচ্ছে কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে গোর পরে টু দিই, তাই না? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তারপর হচ্ছে আমি মার্কেটে যাই, আই গো টু মার্কেট। তার মানে হচ্ছে গোর পরে আমরা বেসিক্যালি টু বসাই, তাই তো? কিন্তু এক্সেপশন আছে ইংলিশে। এক্সেপশন হচ্ছে কিছু কিছু শব্দের পূর্বে সাধারণত টু বসে না, ঠিক আছে? তার মধ্যে একটা হলো হোম। এই যে হোম, টু বসে না, ঠিক আছে? তোমাদের কি জানতে ইচ্ছা করতেছে না যে আর কি কি শব্দ আছে যার পূর্বে আসলে টু বসে না? জানতে ইচ্ছা করতেছে কিনা বলো তো? কি বলে দিব তোমাদেরকে? বলবো কিনা বলো, যে আর কোন কোন শব্দের পূর্বে টু বসে না? বলো দেখি, বলে দিব। নতুন নতুন জিনিস শিখতে সবারই ভালো লাগে। ওকে, আর যে যে শব্দের পূর্বে টু বসে না তারা হচ্ছে, হোম তো একটা, এখানে লিখে দিই হোম। অ্যাব্রড, এই অ্যাব্রড মানে কি বলো? অ্যাব্রড, হিয়ার, আর হচ্ছে দেয়ার, এই চারটা শব্দ। এই যে চারটা শব্দ দেখতে পাচ্ছ, হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার, এই চারটা শব্দের পূর্বে সাধারণত যদি গো ভার্বটা তুমি নাও সেক্ষেত্রে টু বসবে না। আই গো অ্যাব্রড, নট আই এম গোয়িং টু অ্যাব্রড, বা আই গো টু অ্যাব্রড, এরকম না। আই গো টু হোম না, আই গো হোম। আই গো হিয়ার, আই গো দেয়ার, নট আই গো টু হিয়ার, আই গো টু দেয়ার, এটা হবে না, ঠিক আছে? তাইলে অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ, অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। তাহলে এগুলো মনে রাখবা, ঠিক আছে? এই ছোট ক্লাস থেকে কিন্তু এগুলো মনে রাখলে তোমরা কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে গেলে। অন্যদের থেকে অনেক এগিয়ে গেলে তোমাদের বয়সী ছেলেমেয়েরা সাধারণত এসব বিষয় জীবনেও মাথায় নেবে না। ধরবা, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ধরবা, তোমার স্কুলে যে তোমার যে বন্ধু বা বান্ধবী আছে তাদের কাছে ধরবা, দেখবা যে পারবে না। ওকে, তাহলে চলো আমরা আমাদের মেইন পার্টে চলে যাই। মোর দ্যান 54 ইন্ডিজিনাস। আচ্ছা, ইন্ডিজিনাসের কথা তোমাদের মনে থাকার কথা, এটা হলো স্বদেশীয় বা নেটিভ। আমরা গত যে লেকচার ছিল সেখানেও এই শব্দটা আমাদের এখানে ছিল। তাহলে 54টা হচ্ছে ইন্ডিজিনাস গ্রুপস আছে আমাদের বাংলাদেশে, মানে বলতে পারি যে উপজাতি বা হচ্ছে এথনিক গ্রুপস, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। এর মধ্যে কি কি আছে? চাকমা, মারমা এবং ত্রিপুরা আছে। ওকে, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস। ফ্ল্যাটল্যান্ডস মানে হচ্ছে সমভূমি, ফ্ল্যাটল্যান্ডস মানে হচ্ছে সমভূমি। তাহলে তারা কোথায় বেশি বাস করে? কোথায়? মোস্ট লিভিং, সব মানে তাদের বেশিরভাগই বাস করতেছে নর্দার্ন, তার মানে হচ্ছে উত্তর, এবং সাউথ ইস্টার্ন অর্থাৎ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম অঞ্চলে আর কি, সরি দক্ষিণ পূর্ব অঞ্চলে। ইস্ট মানে হচ্ছে পূর্ব। ওকে, অ্যান্ড দ্য রেস্ট। আচ্ছা, এখানে এই রেস্ট বলতে কি বুঝাইছে বলো তো? এখানে রেস্ট মানে কি ঘুমানো বা রেস্ট নাও? এখানে রেস্ট মানে কি বলো তো? এখানে রেস্ট মানে আসলে কি বুঝাইছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেস্ট? ভেরি গুড। রেস্ট মানে কি এখানে? বাকিগুলা। ইয়েস, বাকিগুলা মানে অবশিষ্ট বাকি। বাকি আবার দোকানের বাকি না, অবশিষ্ট গুলা। ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্স, আর বাকিরা হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্সে থাকে। দে হ্যাভ ডিস্টিংক্ট, দে হ্যাভ তাদের আছে, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, লাইফস্টাইল জীবনধারা বা জীবন পদ্ধতি, ইকোনমিক প্র্যাকটিসেস, তাদের যে অর্থনৈতিক যে বিভিন্ন বিষয়াদি আছে সেটা আমাদের থেকে ভিন্ন, অ্যান্ড বিলিফ সিস্টেমস, এবং তাদের যে বিশ্বাসের যে পদ্ধতি সেটাও ভিন্ন। আচ্ছা, এই বলতো BELIEVE, এই একটা বিলিভ আর একটা বিলিভ, এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখি জানো কিনা? BELIEVE একটা জিনিস আর BELIEF আর একটা জিনিস, দুইটার মধ্যে আসলে পার্থক্য কি বলো দেখি? দেখি কে কে পারো, দুইটার মধ্যে পার্থক্য কি? আমার দেশের বাড়ি বাংলাদেশে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এইটাও তোমরা জানো, এটা ভার্ব আর এইটা হলো নাউন না, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে, কেননা সিস্টেম নাউনের আগে বসেছে, ঠিক আছে? ওকে, এবার দেখো, দিস গ্রুপস স্পিক, এই যে গ্রুপগুলো আছে বা এই যে উপজাতি গোষ্ঠীগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তারা কথা বলে অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, তাদের 35টা ভিন্ন ভিন্ন ভাষা আছে। ওকে, ফাইন। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, ঠিক আছে? আচ্ছা, এই রিচনেস বলতে আসলে কি বুঝাইছে? রিচ মানে তো ধনী, তাই না? তাহলে রিচনেস মানে কি ধনী টনি এরকম কিছু, বড় লোক এরকম কিছু? এই রিচনেস মানে আসলে কি? ভেরি গুড ভার্সন। এই রিচনেস মানে কি? সমৃদ্ধি,
সমৃদ্ধি, ভেরি গুড, এই তো তোমরা পারো, সমৃদ্ধি। তার মানে এগুলো আসলে সাংস্কৃতিক সমৃদ্ধি নিয়ে এসেছে, যে এতগুলো ভাষায় কথা বলে এগুলো আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধি নিয়ে এসেছে। ওকে ফাইন। However, many of these languages are endangered. তারা যে ল্যাঙ্গুয়েজ গুলোতে কথা বলে এর অধিকাংশই বা হচ্ছে এর অনেকগুলোই endangered, ঠিক আছে, endangered। দেখো, ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক, আর endangered মানে হচ্ছে যে ভাষাগুলো বা আমরা কোনো কিছুকে কখন endangered বলবো, যখন সেটা বিলুপ্তির মুখে চলে যাবে বা সেটা হচ্ছে একেবারে নাই হয়ে যাবে, যখন এরকম একটা অবস্থায় চলে আসবে তখন সেটাকে আমরা বলবো endangered, ঠিক আছে। মানে হচ্ছে ইন দ্য ভার্জ অফ এক্সটিংশন, এক্সটিংশন তার মানে কি বিলুপ্তির মুখোমুখি বা বিলুপ্তির ধারে কাছে যখন চলে যাবে তখন সেটাকে আমরা endangered বলবো, মানে বিপদাপন্ন, বুঝছো? ওকে, বিপন্ন। অ্যাজ দ্য ডমিনেন্স, আচ্ছা ডমিনেন্স মানে কি বলতো? ডমিনেন্স, ডমিনেন্স মানে হচ্ছে আধিপত্য। কিসের আধিপত্যের কারণে তাদের ল্যাঙ্গুয়েজ গুলা আজকে বিপন্ন, মানে শেষ হয়ে যাওয়ার মতো, এখন সেটাই বলতেছে। আর একটা কারণ হচ্ছে বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স। বাংলা ভাষা একটা কারণ, যে বাংলা ভাষার কারণে তাদের ল্যাঙ্গুয়েজ গুলো আস্তে আস্তে বিপন্ন হয়ে যাচ্ছে। কেননা আমাদের দেশে, বাংলাদেশে বাস করতে গেলে বাংলা না জানলে তাকে পদে পদে ধরা খেতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে তারা আসলে তাদের ল্যাঙ্গুয়েজ ছেড়ে একসময় বাংলার প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য। অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স, এবং আধুনিক যে সামাজিক যে বিভিন্ন চাপগুলো আছে সেগুলোর কারণে তাদের ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে মানে ধ্বংস হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন, এই যে বিষয়গুলো বাংলা ভাষা মানে ডমিনেন্স অফ বাংলা এবং মডার্ন সোসাইটাল প্রেশার্স, এই দুইটা কারণে আসলে তাদের ল্যাঙ্গুয়েজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, আ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেট, এই যে ল্যাঙ্গুয়েজটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জিনিসটাকে বা এই টার্মটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ডেট। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেট নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ ডেট জিনিসটা কি। ভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়টাকে ল্যাঙ্গুয়েজ ডেট বলে, মানে ওই ভাষা মৃত হয়ে যাচ্ছে একদম, বুঝছো, মৃত হয়ে যাচ্ছে। প্রেশার মানে হচ্ছে চাপ, প্রেশার মানে চাপ। ওকে, দ্য ইউএন, ইউএন এর ফুল মিনিং কি বলতো? ইউএন এটার ফুল মিনিং কি, বা ইউএন দ্বারা আসলে কোনটাকে বোঝাচ্ছে বলো দেখি, পারো কিনা? ইউএন দ্বারা কোনটাকে বোঝাচ্ছে? এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তি, মানে শেষ হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া। ইউনাইটেড নেশনস, ভেরি গুড। আচ্ছা, ইউনাইটেড নেশনস এর বাংলা কি? বাংলায় আমরা এটাকে কি বলি বলতো? বাংলায় আমরা এটাকে কি বলি? ইউনাইটেড নেশনস এর বাংলা কি? এখনো কেউ বলতে পারেনি। এই যে আদিবা বলছে জাতিসংঘ, ভেরি গুড, জাতিসংঘ। তাহলে ইউনাইটেড নেশনস, ইউএন, আর এর বাংলা হচ্ছে জাতিসংঘ। তাহলে জাতিসংঘ কি করতেছে? ওয়ার্নস, আমাদেরকে সতর্ক করেছে দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, অনেক আমাদের যে স্বদেশীয় ভাষাগুলো আছে এক্সেপ্ট বাংলা, মানে বাংলা ব্যতীত, সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে তোমার অদৃশ্য হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ারিং মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks, তার মানে কি প্রতি 2 সপ্তাহে একটা করে ভাষা নাই হয়ে যাচ্ছে। এটাই বলতেছে যে অন ডাইং, একটা মরে যাচ্ছে বা একটা ভাষা চলে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এভরি 2 weeks, প্রত্যেক 2 সপ্তাহ পর পর একটা ভাষা চলে যাচ্ছে, এটাই বলছে। ওকে, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, মানে ব্রিটিশরা যখন হচ্ছে আমাদের দেশ বা উপমহাদেশ শাসন করেছিল ওই সময়কার কথা বলতেছে। ইন্ডিজিনাস কমিউনিটিস, তার মানে যারা উপজাতি ছিল বা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল, প্লেড, তারা পালন করেছিল আ সিগনিফিক্যান্ট রোল, একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা, ঠিক আছে। এই রোল মানে কি আবার কিন্তু ওই খাবার রোল না, বুঝছো, এই রোল মানে হচ্ছে ভূমিকা। ইন রেজিস্টিং অপারেশন, রেজিস্ট মানে কি? প্রতিরোধ করা, রেজিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। তাইলে ব্রিটিশরা আমাদেরকে যে অপারেশন মানে হচ্ছে বলতে পারো যে তোমার নির্যাতন, তাহলে ব্রিটিশরা আমাদেরকে যে নির্যাতন করতো সেটা প্রতিরোধ করার জন্য যারা ইন্ডিজিনাস কমিউনিটি ছিল বা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল তারা কিন্তু কি করত? তারা হচ্ছে তোমার আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, সেটাই বলছে। এই লিডারদের মধ্যে কারা কারা আছে? লাইক সিধু এন্ড কানু লেড আপ স্প্রিংস। এই যে আপ স্প্রিংস মানে কি বলতো? আপ স্প্রিংস মানে কি? বিদ্রোহ। এই যে আমরা বলি না জুলাই আপ স্প্রিং, মানে জুলাই বিদ্রোহ বা জুলাই গণ অভ্যুত্থান, এটাকে বলা হয়। তাহলে হচ্ছে সিধু এবং কানু, এই দুইজন ইন্ডিজিনাস লিডার, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নেতা, এরা কিন্তু তোমার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সেটাই বলছে। এছাড়াও সাঁওতাল, সান্তাল না কিন্তু সাঁওতাল রেবেলিয়ান, ঠিক আছে,
মানে সাসাস উদাহরণ দিচ্ছে, সাঁওতাল রেবেলিয়ন মানে সাঁওতাল বিদ্রোহ, রেবেলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস মানে এই সবগুলো দ্বারা তারা হাইলাইট করতেছে কি তাদের কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল মানে হচ্ছে কলোনিয়াল মানে বলতে পারে উপনিবেশিক এবং অ্যান্টি মানে বিপরীত, তার মানে উপনিবেশিক শাসনের বিপরীতে গিয়ে তারা যে উপনিবেশিক শাসনের পক্ষে নয় বিপক্ষে তারা যে বাঙালির মুক্তি চায় বা এই উপমহাদেশে মুক্তি চায় সেটাই বোঝাচ্ছে এই আন্দোলনগুলো দ্বারা। ওকে, ডিসপাইট দিস লেগেসি, লেগেসি মানে হচ্ছে একটা বলতে পারো খুব সমৃদ্ধ ইতিহাস, এই ইতিহাস থাকা সত্ত্বেও ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টুডে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে বাংলাদেশের আজকে ফেস মুখোমুখি হয় চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয় ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা সংরক্ষণ করতে তারা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এন্ড কালচার এবং তাদের সংস্কৃতিটাও। ওকে ফাইন, দ্য গভর্নমেন্টস এফোর্টস সরকারের প্রচেষ্টা টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন, সরকার কি করতেছে চেষ্টা করতেছে যে ইন্ডিজিনিয়াস যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে অর্থাৎ বাংলা বাদে অন্যান্য যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার চেষ্টা করতেছে যে এটা প্রি স্কুল এডুকেশন অর্থাৎ প্রাইমারি স্কুলের আগে যে মানুষ বিভিন্ন স্কুলে যায় না, এখন যে ব্র্যাকের স্কুল বা আদার্স যে স্কুলগুলো আছে ওইখানে আর কি চেষ্টা করতেছে যে এটা ইনক্লুড করা যায় কিনা। ওকে, কিন্তু সরকার এইটা ইনক্লুড করার জন্য কি ফেস করতেছে, ফেস হার্ডলস। এই হার্ডলস মানে কি তোমরা জানো কিনা বলো তো, হার্ডলস এই শব্দটা আগে শুনেছো? হ্যাঁ, সিধু কানু সাঁওতাল, রেবেলিয়ন মানে বিদ্রোহ, কন্ট্রিবিউশন মানে অবদান, আমরা একটু পরে ভোকাবুলারি ব্যাংকে সবই জানতে পারবো। হ্যাঁ, মিনিং গুলো তো স্লাইডে লেখা আছে, একটু পরে ভোকাবুলারি ব্যাংকে। এই কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক, ঠিক আছে, তার মানে হচ্ছে একটা দেশ যখন আরেকটা দেশে আধিপত্য বিরাজ করে, যেমন ব্রিটিশরা বাংলাদেশে এসে আধিপত্য বিরাজ করছে, এটাকে কলোনিয়াল রুল বলা হয়। লেগেসি মানে হচ্ছে খুব সুন্দর একটা ইতিহাস, ঠিক আছে, খুব সম্মানজনক একটা ইতিহাস। আচ্ছা, ওকে, এই হার্ডলস মানে হচ্ছে বাধা বিপত্তি, ফেস হার্ডলস মানে কি তারা বাধা, সরকার প্রি স্কুলে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার জন্য বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে এটাই বলতেছে। লাইক এ ল্যাক অফ ট্রেন টিচার, এর কারণ কি, ল্যাক মানে হচ্ছে অভাব, ট্রেন টিচার নাই, কারা শিক্ষা দেবে, ধরো বইতে নিয়ে আসলো কিন্তু যদি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ টিচাররা না জানে তাহলে স্টুডেন্টে কেমনে শিখাবে, সেটাই বলছে আর কি। অ্যান্ড রিসোর্সেস, আমাদের রিসোর্স নাই, মানে আমাদের ম্যাটেরিয়ালস নাই, আমাদের বইপত্র নাই যেখানে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার লেখালেখি আছে, এরকম কিছু নাই, এটাই বলতেছে। ফর হায়ার এডুকেশন মানে হায়ার এডুকেশন এগুলো কিছুই নাই। ওকে, অ্যাডিশনালি এছাড়াও দ্য 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ডাম, ঠিক আছে, কাপ্তাই যে বাঁধ আছে বুঝছো, 1957 সালে কাপ্তাই বাঁধ যেটা নির্মাণ করা হয়েছিল, ফান্ডেড বাই ইউএসএআইডি, এটা হচ্ছে ইউএসএআইডি একটা আমেরিকার হচ্ছে বলতে পারো যে ব্র্যাকের মতো সংগঠন, বাংলাদেশে যেমন ব্র্যাক আছে এটা আমেরিকায় একটা সংগঠন আর কি। অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, ঠিক আছে, ফান্ড করছিল ইউএসআইডি, মনে রাখবে এমসিকিউতে আসতে পারে, কিন্তু তৈরি করছিল কারা, পাকিস্তানি গভর্নমেন্ট, তখন তো আর বাংলাদেশ ছিল না। ওকে, এইটার কারণে কিন্তু তারা হচ্ছে আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। ডিসপ্লেসড, এই যে এই জিনিসটা তাদেরকে কি করছিল, ডিসপ্লেসড করেছিল। ডিসপ্লেসড মানে কি, প্লেস মানে কোথাও রাখা, আর ডিস এটা প্রেফিক্স, একটা নেগেটিভ প্রেফিক্স, তার মানে তাদেরকে একেবারে বাস্তুচ্যুত করেছিল, মানে তাদেরকে একেবারে উঠিয়ে দিয়েছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষজনকে ইন দ্য হিল ট্রাক্স, এই কাপ্তাই বাঁধ নির্মাণ করার কারণে হিল ট্রাক্সে যেসব উপজাতিরা বাস করত বা যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাস করত তাদেরকে মানে তারা বাস্তুচ্যুত হয়ে গেছিল, তারা তাদের ঘর বাড়ি হারিয়েছিল, সবকিছু হারিয়েছিল, সেটাই বলছে। সাবমার্জিং দেয়ার হোম, সাবমার্জিং মানে কি ডুবিয়ে দেওয়া, ঠিক আছে, ডুবিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া, তাদের ঘর বাড়িগুলোকে ডুবিয়ে দিয়েছিল। অ্যান্ড ফার্মল্যান্ডস, ফার্মল্যান্ডস মানে হচ্ছে বলতে পারো যে তাদের কৃষি ভূমিগুলো আন্ডার দা কর্ণফুলি রিভার, ঠিক আছে, কর্ণফুলি রিভারের মধ্যে ডুবিয়ে দিয়েছিল শুধুমাত্র এই কাপ্তাই বাঁধ নির্মাণ করার কারণে। ভেরি প্যাথেটিক। ওকে, ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস, ডিসরাপ্টিং মানে কি ব্যাহত করা, ব্যাহত করা, এই জিনিসটা কি করেছিল, ব্যাহত করেছিল দেয়ার লাইভলিহুডস, লাইভলিহুডস মানে হচ্ছে জীবিকা, তাদের জীবিকা ব্যাহত করেছিল।
অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং ওই ভূমির সাথে তাদের যে একটা সাংস্কৃতিক সংযোগ ছিল সেটাও ডিসরাপ্ট করেছিল, ব্যাহত করেছিল। দ্য হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন, এই যে তাদের যে বাস্তুচ্যুতির যে ইতিহাস এবং অনগোয়িং মার্জিনালাইজেশন, অনগোয়িং মানে হচ্ছে যেটা অব্যাহত আছে, অব্যাহত আছে। মার্জিনালাইজেশন মানে হচ্ছে কাউকে ছোট করা বা কাউকে অপমান করা বা কাউকে একেবারে নিচু করা, ঠিক আছে, মানে হচ্ছে কাউকে নিচু করা। আচ্ছা, এই জিনিসটা কি হয়েছিল, এখনো চলমান আছে, কন্টিনিউস টু অ্যাফেক্ট, যেটা এখনো পর্যন্ত অ্যাফেক্ট মানে কি, প্রভাব ফেলা ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ। এই বিষয়গুলো এখনো পর্যন্ত বাংলাদেশে যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি আছে তাদের এফেক্ট করতেছে, তাদের প্রভাব ফেলতেছে, ফলে তারা এখনো ঠিকঠাক মতো বাস করতে পারতেছে না, এটাই বলতেছে, ঠিক আছে। ইউএসএআইডি বললাম না, এইটা তোমাদের হচ্ছে এই বিরতির হোমওয়ার্ক, যে ইউএসএআইডি ফুল মিনিং কি এটা তোমরা খুঁজে বের করবা, বুঝছো। এটা তোমাদের যে আমি একটু পরে বিরতি দিব, এই বিরতির হোমওয়ার্ক হচ্ছে ইউএসএআইডি এটার ফুল মিনিং কি এবং এটা কিসের সংগঠন, মানে কাদের নিয়ে কাজ করে, এই দুইটা, একটা হলো এর ফুল মিনিং কি এবং এটা কাদের নিয়ে কাজ করে, এটা তোমরা ওই বিরতির সময় খুঁজে বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, ফান্ড মানে হচ্ছে চাঁদা সংগ্রহ করা, বা বলতে পারো যে ফান্ড মানে হচ্ছে স্পন্সর করা, এটাই আর কি। ওকে, আচ্ছা তাহলে বলো দেখি, এখন প্যাসেজ তো মোটামুটি আমাদের শেষ, তো প্যাসেজটা ঠিকঠাক বুঝছো কিনা, প্যাসেজ বুঝছো কিনা বলো দেখি। আমরা একটু পরে হচ্ছে এখনই আমরা এই যে ভোকাবুলারি ব্যাংকে যাব, কিছু কিছু কঠিন শব্দ তোমরা এখন আমাকে লিখে দিবা যে এই শব্দগুলো কঠিন মনে হইছে, তাহলে আমরা হচ্ছে ওইগুলা একটু দেখবো আর কি। টুয়ার্ড টুয়ার্ড হচ্ছে একই জিনিস। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে তোমরা অধিকাংশই বুঝতে পেরেছো। আচ্ছা, ইউএসএআইডি তোমরা অধিকাংশ বলে ফেলেছো, ভেরি গুড। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ এদের কাজ হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়ন করা, ঠিক আছে। ইউএসএআইডির কাজ হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন সাধন করা, ঠিক আছে। সে উন্নয়নটা হতে পারে এরকম বাঁধ নির্মাণ করে, সে উন্নয়নটা হতে পারে তোমার হচ্ছে কোনো একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে বা কোনো একটা হাসপাতাল প্রতিষ্ঠা করে, বিভিন্ন দিক দিয়ে উন্নতি করা, বিশ্বব্যাপী উন্নতি করার যে বিষয়টা আছে, এটাই হচ্ছে ইউএসএআইডির কাজ। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি। আচ্ছা, প্যাসেজ নিয়ে তো দেখলাম তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন তোমরা হচ্ছে শব্দগুলো বলো তো, কোন কোন শব্দগুলো তোমাদের সমস্যা, আমরা হচ্ছে সেইখান থেকে এগুলো দেখবো সিনোনিম সহ, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে যে শব্দগুলো বলতেছো, আমাকে একটু যেতে দাও শব্দগুলোর মধ্য দিয়ে, দেখবো যে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ইনডিজিনিয়াস এটা তোমরা সবাই জানো, সমস্যা নাই। আচ্ছা, এইটাই আসি। এন্ডেঞ্জার্ড মানে কি, বিপন্ন, মানে বিলুপ্ত প্রায়। আচ্ছা, থ্রেটেন্ড এবং অ্যাট রিস্ক, যেটা বিপদে আছে, এটা হলো সিনোনিম। ওকে ফাইন। এক্সটিংশন আর এন্ডেঞ্জার্ড প্রায় একই রকম শব্দ, তবে এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে পুরোপুরি এক্সটিংক্ট হয়নি, মানে বিলুপ্তি হয়নি, বিলুপ্ত হব করতেছে। আর এক্সটিংশন মানে কি, একেবারে বিলুপ্ত হয়ে গেছে, পার্থক্য হলো এতটুকু। তাহলে কি অ্যানিহিলেশন আর ডিসঅ্যাপিয়ারেন্স, একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে যেটা, ওটা হলো এক্সটিংশন। রেবেলিয়ান অনেকে জিজ্ঞেস করেছিল, এটা মানে হচ্ছে বিদ্রোহ। আমাদের বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম রেবেলিয়াস পোয়েট বা রেবেলিয়ান পোয়েট আমরা বলি, সেটা হচ্ছে বিদ্রোহ। আপ স্প্রিং এবং রিভোল্ট, এটা হলো বিদ্রোহের সিনোনিম।
এবার হচ্ছে ডিসপ্লেস, এটা মানে স্থানচ্যুত করা বা কোনো জায়গা থেকে একেবারে বের করে দেওয়া। রিলিকুয়েট, আপরুট। সাবমার্স, সাবমার্স মানে হচ্ছে নিমজ্জিত করা। ওই যে কাপ্তাই বাঁধের কারণে তারা হচ্ছে তাদের বাড়িঘর কর্ণফুলী নদীর নিচে সাবমার্স হয়ে গিয়েছিল, সেটাই বলতেছে নিমজ্জিত হওয়া। ফ্লাড মানে বন্যা, ইমার্স মানেও নিমজ্জিত হওয়া। ওকে, এবার দেখো লাইভলিহুড, এটা জীবিকা, এটা তোমরা সবাই জানো। মার্জিনালাইজেশন, অনেকে জিজ্ঞেস করে হচ্ছে প্রান্তিকীকরণ। আমি একটু জিনিসটা বুঝাই, প্রান্তিকীকরণ মানে কি। তার মানে হচ্ছে বলতে পারো যে কাউকে ছোট করে দেখা, কাউকে সুযোগ সুবিধা না দেওয়া, কাউকে মার্জিনালাইজড করা, এটাই হচ্ছে মার্জিনালাইজেশন। মানে কাউকে একেবারে তোমার ছোট করে দেখা, সুযোগ সুবিধা না দেওয়া, এটা হলো মার্জিনালাইজেশন। ঠিক আছে, ওকে। এরপর দেখো কালচারাল মানে জানো ডমিনেট, ডমিনেট থেকে ডমিনেন্স শব্দটা আসছে। ডমিনেন্স হচ্ছে নাউন, ডমিনেট হচ্ছে ভার্ব, মানে কর্তৃত্ব করা, বুঝছো? মানে হচ্ছে রাজা ভাবা নিজেকে, ডমিনেন্স বা ডমিনেট, ডমিনেট করা আর কি। ওকে, এবং হচ্ছে তোমার অনেক সময় হয় না যে বড় বোন ছোট ভাইয়ের উপর ডমিনেট করে বা কর্তৃত্ব করে, যে আমার সব সম্পত্তি সব আমার, এরকম টাইপের আর কি। ঠিক আছে, ওকে। নিমজ্জিত মানে কি, ডুবে যাওয়া, ডুবে যাওয়া। নিমজ্জিত মানে হচ্ছে ডুবে যাওয়া। আপ স্প্রিং, আপ স্প্রিং না, আপ রাইজিং, আপ স্প্রিং না, আপ রাইজিং আর কি, আপ স্প্রিং না, আপ স্প্রিং আলাদা একটা শব্দ, এটা আপ রাইজিং। আচ্ছা, প্রিজার্ভেশন মানে হচ্ছে প্রিজার্ভ থেকে আসছে সংরক্ষণ করা। লেগেসি মানে হচ্ছে ঐতিহ্য, এবং এটা বলতে পারো যে সমৃদ্ধ একটা ঐতিহ্য, সমৃদ্ধ একটা ঐতিহ্য। অপারেশন মানে তোমরা জানো নির্যাতন। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান। এরপর হচ্ছে হার্ডল, এটা যেটা বললাম বাধা বা বিপত্তি, অবস্টেকল বা চ্যালেঞ্জ। এরপর হচ্ছে রিসোর্স মানে তোমরা জানো সম্পদ। কলোনিয়াল মানে অনেকে জিজ্ঞেস করেছিল, এটা উপনিবেশ সংক্রান্ত, অর্থাৎ একটা দেশ যখন আরেকটা দেশে কোন একটা মানে শাসন করে, এটাকে কলোনিয়াল রুল বলে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ। রিচনেস মানে হচ্ছে ঐশ্বর্য বা সমৃদ্ধি। আর ডিসরাপশন হচ্ছে ব্যাঘাত বা ব্যাহত করা, এটা। ঠিক আছে, ওকে। তো বলো এর পরেও আর কোনোটা সমস্যা আছে কিনা। এফোর্ট মানে চেষ্টা, বলো। এখানে তো আমি অনেকগুলো বলে দিয়েছি। এই বিদ্রোহ জিনিসটা আসলে কি, হুমায়রা প্রশ্ন করেছে, আমি ওকে কি উত্তর দিব বলো। আচ্ছা, তাহলে আমরা কি কুইজে চলে যাব, বলো। এই ডিফারেন্স হচ্ছে কোনোটা ভার্ব, কোনোটা নাউন, কোনোটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আপরাইজিং মানে বিদ্রোহ, আর আপ স্প্রিং মানে হচ্ছে গণ অভ্যুত্থান। ইম্পেরিয়াল, কলোনিয়াল জিনিসটা প্রায় সেম, খুব বেশি পার্থক্য নাই। এই অনেকে না বলা সত্ত্বেও আমাকে বলতেছো, আমি জিজ্ঞেস করিনি যদিও যে তোমাদের ভোকাবুলারি ব্যাংকে কয়টা শব্দ হয়েছে। এখন জিজ্ঞেস করবো, বলো কার ভোকাবুলারি ব্যাংকে কয়টা শব্দ হয়েছে, বলো। কার ভোকাবুলারি ব্যাংকে কয়টা শব্দ হয়েছে? ওকে, মালিহার 69টা হয়েছে, সুলাইমানের অনেকটা হয়েছে, আরশাদের হয়েছে, অর্থির হয়েছে, আয়ানের হয়েছে, জাহিন, নাফিসের 0। ভেরি গুড নাফিস। লিনাতের হয়েছে, জান্নাতেরও হয়েছে, অনেকগুলো হয়েছে। এরপরে হচ্ছে অনেকের তো অনেকগুলো হয়েছে। ও 78টা হয়েছে, ভেরি গুড। 100টা হয়ে গেছে। এই যে চাপা মারতেছে অনেকে, 3-4 হাজার হয়ে গেছে নাকি? ওকে, ভেরি গুড। তো ঠিক আছে, এখন চলো দেখি আমরা এখন কুইজে চলে যাব। ঠিক আছে, এখন কিন্তু কুইজ মানে কি, এটা কিন্তু জীবন মরণের লড়াই, বুঝছো? এটা হচ্ছে লিডার বোর্ডে আসার লড়াই, এটা হচ্ছে নিজের সম্মানের লড়াই। তো ঠিকঠাক করে সবাই দিবা, এখন আর লিখো না কিছু। এখন আমরা কুইজে চলে আসছি, এখন হচ্ছে ঠিকঠাক করে প্যাসেজ সামনে রাখো বই, সেই আলোকে উত্তর দাও। ঠিক আছে, হিল ট্রাক্স মানে পার্বত্য অঞ্চল। ঠিক আছে, উত্তর দাও সিজান, অনেক চাপা মারছো। দেখো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে সান্তাল মানে সাঁওতাল জামিয়া, বলছি তো এটা। দেখো বিষয়টা হচ্ছে, আমার লম্বা মনে হচ্ছে, কমপ্লেন খেয়ে আসছি নাকি? কথা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি ছিল। এখন যারা প্যাসেজ ঠিক মতো না পড়ে উত্তর দিছো, তারা কিন্তু ভুল উত্তর করবে আমি জানি। আর যারা একটু প্যাসেজ পড়ছো, তারা কিন্তু হুবহু প্যাসেজে সরাসরি উত্তরটা আছে, যে উত্তর কোনটা হবে।
আর বেশিক্ষণ রাখবো না, এখনই শেষ করে দিব। রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। লিখতে পারো সামিন, যদি তুমি পারো তাইলে তো ভালো হয়। আর সময় দিব না। ডিসরাপ্ট মানে ব্যাহত করা। এই যে দেখো, দ্য ইন্ডিজিনাস কমিউনিটিজ ইন বাংলাদেশ আর মোস্টলি ফাউন্ড। মোস্টলি ফাউন্ড এই কথাটা সরাসরি দেওয়া আছে, তোমাদেরকে দেখাই আমি কোথায় মোস্টলি ফাউন্ড। এই যে দেখো, এই যে মোস্টলি লিভিং, এই যে মোস্ট লিভিং মানে মোস্টলি ফাউন্ড, এই একই কথা। নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস, তো সরাসরি তো এখানে আছে বিতে। অনেকে আবার হিল ট্রাক্স দেখাইছে, বুঝছো, অনেকে বুদ্ধি করে হিল ট্রাক্স দেখাইছে, কিন্তু এখানে যে বলছে মোস্টলি ফাউন্ড সেটা দেখে নাই। তাহলে কি হবে? উত্তর হবে বি, যেটা 52% তোমরা উত্তর করেছো। চলো দেখি কারা কারা সম্মানের লড়াই লিডার বোর্ডে এসছে। মেহেদি আছে, সাজিম আছে, জেনিফা আছে, নওরিন আছে, মৌই আছে, অর্থি আছে, আকিব আছে, আসওয়াদ আছে, জেফরি আছে, ফাতিন, ইলহাম। সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গারে খালি 2 জন ঠিক উত্তর করেছে, বাকি সবাই সম্মানের সহিত কনফিডেন্সের সহিত ভুল উত্তর করেছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো, দ্য ওয়ার্ড এন্ডেঞ্জার্ড মানে কি, বারবার করে বলেছি এন্ডেঞ্জার্ড মানে কি, এবং সিনোনিমের ওইখানেও দেখিয়েছি। তো আশা করি ঠিকঠাক উত্তর দিবা, ঠিক আছে? আমার মুখটা উজ্জ্বল করে দিবা, আমার যাতে আর ফেয়ার এন্ড লাভলি বা আদার্স জিনিস কিনে না মাখা লাগে, বুঝছো? তোমরা পারলে আমার মুখ উজ্জ্বল হয়ে যাবে। ওকে, এই যাদের হয়ে যাবে তারা ডান লিখবা, ঠিক আছে? DONE, ডানে। সবাই ডানে লিখতেছে, মানে ডান লিখতেছে আর কি, তার মানে সবার হয়ে গেছে। তো আমরা আর সর্বোচ্চ 10.5 সেকেন্ড রাখবো, এরপরে কিন্তু শেষ করে দিব। অলরেডি 8.5 সেকেন্ড শেষ। শেষ। তাহলে দেখো, এট রিস্ক অফ এক্সটিংশন, তার মানে কি এক্সটিংশন হয়নি কিন্তু রিস্কে আছে। তোমরা খুবই ভালো করেছো, 77%, আগের চাইতে তোমাদের অনেক উন্নতি হয়েছে। 77% ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। তো চলো লিডার বোর্ডে যাই। অর্ণব আছে, শান্ত আছে, জারির আছে, রহমান আছে, নাইফা আছে, নাফিজ আছে, আরশাদ আছে, আহনাব আছে, মিসবা আছে এবং অর্ঘ আছে। সবাইকে অভিনন্দন। যারা ইনবক্সে জানিয়েছো তাদেরকে অভিনন্দন। এবার তুলনামূলক কম ভুল উত্তর দিয়েছো, বাকি সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো। ওকে, নেক্সট। এটা একদম সরাসরি আছে এবং এটা নিয়ে আমি তোমাদেরকে একটু আগে প্রশ্ন করছিলাম। দেখো, প্রশ্ন কিন্তু আউট করে দিছি অলরেডি, এরপরেও যদি ভুল করো তাহলে আর কি করবো। ওকে, ভেরি গুড সাইমা। অনুশ্রী, তোমাকে অভিনন্দন। তৌহিদ, অভিনন্দন সবাইকে। নুসাইবা, তোমাকেও। মারিয়া, তোমাকেও। যাই হোক, তোমরা অন্তত লিডার বোর্ডে না আসতে পারলে আমাকে দোষারোপ করছো না। গত বছর 6-এ আমাদের একটা স্টুডেন্ট ছিল, বুঝছো, তো ও লিডার বোর্ডে না আসতে পারলে আমাকে দোষ দিত যে আমি ওকে ইচ্ছা করে লিডার বোর্ডে নিয়ে আসতেছি না। তোমরা সেই অনুযায়ী অনেক ভালো, আই এম প্রাউড অফ ইউ। ওকে, তাহলে হচ্ছে শেষ করে দিচ্ছি। The construction of Kapta Dam was funded by USAID, এটা তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। 77% তোমরা হচ্ছে এটা উত্তর করেছো, ভেরি গুড। তো আমরা দেখি লিডার বোর্ডে কারা আছে। ইমাদ আছে, সাদাব আছে, সুবিহা আছে, রূপকথা আছে, রহমান আছে, অর্ণব আছে, মুকাদ্দিম আছে, নাফিজ আছে, পৃথিবী আছে, শহীদ আছে। সবাইকে অভিনন্দন।
এরপরে হচ্ছে ফার্স্টেস্ট ফিঙ্গার আমি দেখতে পাচ্ছি একজন শুধু ভুল উত্তর করেছে, বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছে। ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র আপু। এরপরে দেখো নাম্বার 4, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ডেট। ল্যাঙ্গুয়েজ ডেট জিনিসটা কি, এটাও তোমাদেরকে পড়ানো হয়েছে। তো খাদিজা ঠিকঠাক উত্তর দাও, এই যে তোমার নাম নিলাম, তাতে অনেক নেকি হয়েছে আমার। ওকে, নেক্সট। হিল ট্রাক্স মানে হচ্ছে পার্বত্য অঞ্চল। সবাই প্রায় উত্তর দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ রাখবো না। ফ্লোরিশিং মানে হচ্ছে উন্নতি লাভ করা আর কি, ফ্লোরিশ করা। তো হোয়াট ইজ ডেড ল্যাঙ্গুয়েজ মানে নাই হয়ে যাও, তাই তো, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, এটাই তো ডেড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডেড আর কি। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ ল্যাঙ্গুয়েজ। ফ্লোরিশ মানে তো হচ্ছে সমৃদ্ধি লাভ করা, এটা না। ক্রিয়েশন মানে সৃষ্টি, ইগনোরিং মানে তো ইগনোর করা, আমরা জানি। তো তাহলে হচ্ছে তোমরা এটা 77% সঠিক উত্তর দিয়েছ। তো চলো আমরা লিডার বোর্ড দেখি। অর্ণব আছে, নাহিন আছে, সাদাব আছে, সুবিহা আছে, শাইহান আছে, মিসবা আছে, অর্ঘ আছে, মুকাদ্দিম আছে, রহমান আছে, প্রান্তা আছে। অভিনন্দন সবাইকে। সাকিব খান লিডার বোর্ডে আসো, দেখবার নাম নিয়ে নিব। এরপরে দেখো সবাই আসলে ফাস্টেস্ট ফিঙ্গার্সে ঠিকঠাকই উত্তর দিয়েছে, সবাই খুবই ভালো। না না, ওইটার মানে ওইটা না রে। তো আরেকটা আছে দেখো, এরপরে আমরা হচ্ছে একটুখানি সামারিটা এক নজর দেখে এরপরে বিরতিতে চলে যাব। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিসরাপ্টেড ইন্ডিজিনাস লাইভলিহুডস ইন দ্য হিল ট্রাক্স। ঠিক আছে, মানে এই কোনটা আসলে হচ্ছে তোমার যারা হিল ট্রাক্সে থাকতো বা যে উপজাতিদেরকে ডিসরাপ্ট করেছিল বা তাদেরকে বাস্তুচ্যুত করেছিল কোন জিনিসটা নির্মাণের ফলে। ঠিক আছে, কয়ে দিলাম সব, এখন ঠিকঠাক উত্তর দিও। এটা হচ্ছে তোমার নেট সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ওরাও মানুষ, আমরাও মানুষ। অনেকের ভুলে মিস্টেক হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আজকে তো মেডিকেলের রেজাল্ট দিয়েছে, তোমরা মনে হয় জানো, তোমাদের অনেকের হয়তো ভাই বোন চান্স পেয়েছে। দাম মানে হচ্ছে বাদ। হ্যাঁ স্নেহ, আমি সারাদিন রাত পড়ি, দেখেছো চোখের অবস্থা, দেখছো একেবারে দুষ্ট। তাহলে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিসরাপ্টেড ইন্ডিজিনিয়াস লাইভলিহুডস, শেষ শেষ করে দিচ্ছি। এই অনেক আমাদের ক্লাস 8-এ কোচিং করতেছে, অনেকে নাকি চাপা মারতেছে, তারা নাকি মেডিকেলে টিকছে, বিশাল ব্যাপার। এত চাপা কোত্থেকে শিখছো তোমরা? আচ্ছা তাহলে দেখো এটাই হবে, কনস্ট্রাকশন অফ কাপ্তাই দাম, ওইটা কিন্তু সরাসরি ওখানে দেওয়া আছে আর কি। তো আমরা চলো লিডার বোর্ডে চলে যাই। সাদাব আছে, জারিন আছে, সুবিহা আছে, শায়ান আছে, নাহিন আছে, উজায়ের আছে, শান আছে, নাফিজ আছে, তারপর হচ্ছে মাহাদিন আছে, প্রান্তা আছে এবং রাফিন আছে। অভিনন্দন সবাইকে। ফার্স্টেস্ট ফিঙ্গারে অনেকে ভুল উত্তর করেছো, তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন ভুল উত্তর করার জন্য। আচ্ছা, তো এরপরে দেখো আমরা হচ্ছে কোশ্চেন গুলো একটু দেখি। হাউ মেনি ইন্ডিজিনিয়াস গ্রুপস আর দেয়ার ইন বাংলাদেশ, এটা একদম সোজা। আমরা তো এতকাল কোশ্চেনের যে এটা আছে ওইটা দেখে আসছি, এখন শুধু একটু দেখবো যে মেইন উত্তরগুলো কি। 54টা একেবারে সেন্টেন্সের প্রথম লাইনে আছে, দেয়ার আর মোর দ্যান 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ, এটা। এরপর হচ্ছে ওয়াই আর ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড। আচ্ছা এইটার উত্তর কি হবে, তোমরা আগে বলো তো যে কেন ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ গুলো বিপদাপন্ন আছে, কিসের কারণ? ওখানে কিন্তু দুইটা কারণ বলছিল, কোন দুইটা কারণ বলো দেখি, সবাই লিখে দাও। কোন দুইটা কারণ, কোন দুইটা কারণ হচ্ছে কারণে যে ইন্ডিজিনাস যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এন্ডেঞ্জার্ড?
এই দেখো এই দুইটা কারণ, ডমিনেন্স অফ বাংলা আর হচ্ছে প্রেসার অফ মডার্ন সোসাইটি। এইখানে একটা এন্ড কম পড়ে গেছে। হ্যাঁ, অনেকের বোন চান্স পেয়েছে, অনেকের ভাই চান্স পেয়েছে, সবাইকে কংগ্রেচুলেশন আমার তরফ থেকে, তাদেরকে শুভেচ্ছা জানিও। ওকে, তাহলে হচ্ছে এন্ড প্রেসার অফ মডার্ন সোসাইটি এইগুলো ড্রাইভ করতেছে টুয়ার্ডস ডিসঅ্যাপিয়ারেন্স, তাদেরকে ডিসঅ্যাপিয়ারেন্স করে দিচ্ছে। তাহলে দুইটা, একটা হলো ডমিনেন্স অফ বাংলা ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে প্রেসার অফ মডার্ন সোসাইটি। ঠিক আছে, প্রেসার মানে কিন্তু আবার ব্লাড প্রেসার না, এটা হচ্ছে চাপ। ওকে, বলছে হোয়াট ইম্প্যাক্ট ডিড দ্য কাপ্তাই ড্যাম হ্যাভ অন ইন্ডিজিনিয়াস কমিউনিটিস। তাহলে কাপ্তাই যে বাঁধটা নির্মাণ করছিল, এইটার কি ইম্প্যাক্ট ছিল ইন্ডিজিনিয়াস কমিউনিটিতে? এটা আমরা পড়ছি না যে তাদেরকে ডিসপ্লেস করে দিয়েছিল, তাদেরকে বাস্তুচ্যুত করে দিয়েছিল, তাদের ফার্মল্যান্ডসকে একেবারে ভ্যানিশ করে দিয়েছিল, সাবমার্জ করে দিয়েছিল, এটাই না? এটাই তো, তাহলে এটাই লিখতে হবে। দ্য কাপ্তাই ড্যাম ডিসপ্লেসড, এই যে এই শব্দটা কিন্তু আছে, thousands of indigenous people from their homes and farmlands, disrupting their livelihoods and cultural connections to the land. এটা কিন্তু একেবারে মনে করো যে হুবহু আছে, তো ওইটা ওখান থেকে প্রশ্নের আলোকে তোমাদেরকে আর কি লিখতে হবে। ওকে, এরপরে দেখো, হাউ ডিড ইন্ডিজিনাস লিডার্স কন্ট্রিবিউট ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। আচ্ছা, কোন ইন্ডিজিনিয়াস লিডার এবং কোন হচ্ছে ইন্ডিজিনিয়াস কমিউনিটি তোমার হচ্ছে মানে অবদান রেখেছিল বলো তো? আমরা কিন্তু পড়ছি, ফার্মল্যান্ডস মানে হচ্ছে কৃষিভূমি। এই মেসেজ পড়িস, রাত সবার মেসেজ পড়ি। কলোনিয়াল মানে তো কতবার বলছি রে, সিধু আর কানু, রাইট? কাদের বিরুদ্ধে করছিল বলো তো? কাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে করছিল? ব্রিটিশের বিরুদ্ধে, তাই না? এই যে ইন্ডিজিনাস লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু প্লেড কি রোলস ইন uprising such as the Southern Rebellion, making significant contributions to the anti-colonial movement. ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সিধু কানু কিন্তু তোমার হচ্ছে যারা সাঁওতাল লিডার ছিল তারা কিন্তু তোমার হচ্ছে বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিপক্ষে আর কি। লাস্ট কোশ্চেন হচ্ছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন। এই বলো, এটা উত্তর বলবো না। কতটা ল্যাঙ্গুয়েজেস হচ্ছে ইন্ডিজিনাস পিপল আমাদের বাংলাদেশে করে, কতটা বলো, কতটা ল্যাঙ্গুয়েজ? এই 54 ইন্ডিজিনাস পিপল, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু আবার আলাদা। ল্যাঙ্গুয়েজ সবাই বলছে 35, 36, 7, 8, 9, 10 এরকম করে বলতেছে অনেকে, আসলে কয়টা? 35, ঠিক আছে, এই যে 35 ইন্ডিজিনাস পিপল স্পিক আ মিনিমাম অফ 35 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যেটা অ্যাড করে টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস। এটার ফলে আমরা সাংস্কৃতিকগতভাবে একটু রিচ হই, একটু ধনী হই, অনেক টাকা পয়সা হয় আমাদের, বুঝছো? ওকে, তো সামারিটা হচ্ছে এরকম, তোমরা একটু এক নজর দেখে নিবা সামারিটা। আমি তো সামারি নিয়ে অনেকবার অনেক কথা বলছি যে সামারি এভাবে লিখতে হয়। আমরা চেষ্টা করব হচ্ছে মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলো রাখার জন্য, মেইন পয়েন্টগুলো রেখে মোটামুটি হচ্ছে একটু নিজের মতো করে দু চারটা শব্দ নিয়ে এসে একটা অন থার্ড সামারি আমরা লিখে দিব, তাইলেই ভালো হবে আর কি। ঠিক আছে, এখন কি বিরতি নিবা নাকি? বিরতি নিবা? সামারিটা এক নজর দেখে নিও, কিন্তু স্লাইডে থাকবে সামারি। আসলে ওইভাবে মানে প্রত্যেক ক্লাসে পড়ানো কিছু নাই। কত মিনিট নিবা? যে কয় মিনিট দিই ওই কয় মিনিট, নাকি একটু বেশি নিবা? তোমরা যেটা ভালো মনে করো। অন্যদিন যেহেতু 10 মিনিট দিই, আজকে তোমরা যেহেতু বলছো বেশি নিবা, তাহলে 2 মিনিট বাড়াই দিই নাকি, কি বলো? 2 মিনিট বাড়াই দিব? ঠিক আছে, 2 মিনিট বাড়াই দিতেছি। 15 মিনিট বেশি হয়ে যায় রে, 2 মিনিট বাড়াই দিচ্ছি। তাহলে হচ্ছে ধরো এখানে 55 ধরলাম, 54 মানে 55, তাহলে হচ্ছে 5 আর ওদিকে হচ্ছে তোমার 7, তাহলে 7 মানে তাহলে 7, 707, বুঝছো? আমরা হচ্ছে এই সময়ে তোমাদের সাথে মিট করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিরতির পরে আবারও তোমাদের সাথে দেখা হবে টকশোতে। ধন্যবাদ।
ওকে, আসসালামু আলাইকুম। বিরতির পরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা ইউএসএ আইডির ফুল মিনিং দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবারটা ঠিক আছে। যারা ইনবক্সে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আজকে যে সেকেন্ড পার্ট যেটা আমাদের আছে E6-এ, এখানে আসলে গ্রামারের কোনো টপিক আমি রাখি নাই, বরং আনসিন বলে একটা টপিক তোমাদের আছে যেখানে 10 মার্ক থাকবে তোমাদের। তো আমরা আসলে এই যে আনসিন থেকে কেমন টাইপের কোশ্চেন আসে সেটা দেখবো, এবং হচ্ছে আমরা দুইটা আনসিন প্যাসেজ সলভ করব। তাইলে মোটামুটি আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, আনসিন এখানেই শেষ না। আমাদের সামনের ক্লাসগুলোতে আরো অন্তত 3-4 জায়গা আনসিন থাকবে, আমরা আরো প্র্যাকটিস করার সুযোগ পাবো কিন্তু, ঠিক আছে? এখন আমাকে বলো, এই আনসিন সম্পর্কে তোমরা পরিচিত আছো কিনা, বা আনসিন থেকে কেমন কি প্রশ্ন আসে এটা তোমরা জানো কিনা, রিসার্চ করেছো কিনা, বলো দেখি। বলো দেখি, জানো? আচ্ছা, জানো, তাই তো? তাহলে কি কি প্রশ্ন আসে, কোন কোন টাইপের প্রশ্ন আসে এটা একটু আমাকে জানাও তো। কোন কোন টাইপের প্রশ্ন আসে? কোন কোন টাইপের প্রশ্ন আসে এটা একটু বলো। ট্রু ফলস, তাই তো? ট্রু ফলস। আচ্ছা, ট্রু ফলস। আর কি? এমসিকিউ সিকিউ নাকি? এমসিকিউ সিকিউ তো আনসিন থেকে আসে না, এটা তো সিন থেকে আসে। দেখো, দুই ধরনের কোয়েশ্চেন আসে, ভালো করে বুঝো। দুই ধরনের। একটা হলো ইনফরমেশন ট্রান্সফার, নাম শুনছো কিনা জানি না। ইনফরমেশন ট্রান্সফার একটা, আরেকটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস, এই দুই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে। তো দেখো, দুইটাই খুবই সহজ, এবং দুইটাই প্যাসেজের মধ্য থেকেই অ্যান্সার থাকে। তো প্যাসেজটা আমাদের উচিত হবে যখন আমাদের আনসার না দিবে তখন আসলে প্যাসেজটা একটু ভালো করে পড়া, দেন হচ্ছে সে আর উত্তর করা। আচ্ছা, তো দেখো, প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা বিষয় থাকবে, অর্থাৎ একটা এরকম বলতে পারো যে ম্যাসিং এ তোমাদের যেমন টেবিল থাকে ওরকম, কিন্তু এটা আসলে ম্যাসিং না। এখানে 3টা কলাম থাকতে পারে, 4টা কলাম থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা ম্যাটার করে না। তো বেসিক্যালি আসলে তোমাদের এরকম উপরে ইভেন্ট এই নামে থাকতে পারে, ইয়ার বা টাইম, প্লেস, অ্যাচিভমেন্ট, এরকম কিছু কিছু বিষয় থাকবে আর কি, ঠিক আছে? তো এইখানে আসলে ইভেন্ট বলতে কোনো একটা ঘটনা, ইয়ার বা টাইম বলতে এই ঘটনাটা আসলে কোন তোমার হচ্ছে বছরে বা কোন সময়ে সংঘটিত হয়েছে সেটা। আর প্লেস মানে ওইটা কোন জায়গায় হয়েছে, সর্বশেষ অ্যাচিভমেন্ট মানে কোন অর্জন যদি থাকে সেটা। তো এই যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীল এ আর্মস্ট্রং। তোমরা এই ব্যক্তিকে চিনো? নীল এ আর্মস্ট্রং, এই ব্যক্তিকে তোমরা চিনো কিনা? চিনো এই ব্যক্তিকে? নাম শুনছো আগে? বলো, নাম শুনছো? নাম শুনছো, তাই তো? আচ্ছা, প্রথম চাঁদে গেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, প্রথম চাঁদে গিয়েছিল, ভেরি গুড, প্রথম চাঁদে গিয়েছিল। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমরা চেনো সবাই। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে অ্যান্সার গুলো করবো, বর্ন মানে জন্মগ্রহণ করা, ঠিক আছে? এই ধরনের প্রশ্নে আসলে আগে প্যাসেজ না পড়লেও হয়, প্যাসেজ পরে পড়লেও হয়, আগে প্রশ্ন দেখতে হয়। তো প্রশ্ন দেখে সেই অনুযায়ী আমরা প্রশ্ন অনুযায়ী 2-3 লাইন করে পড়বো, পড়তে পড়তে দেখবো যে আমাদের মোটামুটি প্যাসেজ পড়া শেষ হয়ে গেছে। তাহলে বর্ন, জন্ম, কত সালে জন্ম, এটা অবশ্যই প্যাসেজের মধ্যে আছে যে সে কত সালে জন্ম লাভ করে, বা তার কত সালে হচ্ছে জন্ম হয়, এটা আছে। দেখো কোথায় আছে, বের করো তো। 2 লাইনে আছে, তাই না? হি ওয়াজ বর্ন ইন, নামটা যা উচ্চারণ করতে যে দাঁত ভেঙে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, ওয়াপাক অনেটা, ঠিক আছে? ওয়াপাক অনেটা, ওহিও, অন অগাস্ট 5, 1930, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখবো, এখানে আমরা পেলাম 5ই আগস্ট 1930 সালে সে জন্মগ্রহণ করে, তাহলে আমরা এটা এখানে লিখে ফেলবো যে হচ্ছে বর্ন অন August 5, 1913, ঠিক আছে? তাহলে একটা লিখে পেলাম, আমরা 1 নম্বর পেয়ে যাব। এই ছোট্ট একটা জিনিস যদি আমরা
দেখে লিখতে পারি তাহলে সেটা হচ্ছে আমরা এ পেয়ে যাবো। এখন আমাদের যে ওই যে যে দাঁত ভাঙা যে নামটা ওইটা লেখার দরকার নেই, বা ওহিও এটাও কিন্তু উল্লেখ করার দরকার নাই, কারণ প্লেসের এখানে কিন্তু আমাদের হচ্ছে এ দেয়নি, মানে ওইখানে কিন্তু আমাদের গ্যাপ দেয়নি, বুঝছো? আমাদের গ্যাপ দিচ্ছে টাইমটা কত সেটা জানতে চাইছি, জাস্ট যতটুক জানতে চাইছি ততটুক লিখতে হবে, বেশি লেখা যাবে না, ঠিক আছে? ওকে, অন না দিলেও হবে, অন দিছি, বর্ন অন এর সাথে মিলায়া তোমরা যদি শুধুই দাও August 5, 1930, দিস ইজ এনাফ। অন না দিলেও হবে, সমস্যা নাই। ওহিও একটা আমেরিকার রাজ্যের নাম, বুঝছো, প্রদেশের নাম ওহিও। ওকে, সমস্যা নাই ফ্রেন্ড, তুমি কন্টিনিউ করো। এবার দেখো রিসিভ বিএসসি, এই বিএসসি ফুল মিনিং কি বলো? বিএসসি ফুল মিনিং কি, বা হচ্ছে মানে কাদেরকে বিএসসি দেওয়া হয়? আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, নাকি সায়েন্সের স্টুডেন্ট? একটা গ্রামের নাম হবে, হবে, সমস্যা নেই। আচ্ছা, বিএসসি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে, ব্যাচেলর অফ সায়েন্স। যেমন যারা হচ্ছে আর্টস থেকে, মানে এটা অনার্স, বুঝছো, এই ডিগ্রির নাম বাংলাদেশে অনার্স। যারা আর্টস থেকে অনার্স করে তাদেরকে ব্যাচেলর অফ আর্টস বলে, যারা কমার্স থেকে বলে তাদেরকে ব্যাচেলর অফ কমার্স বলে, এবং যারা হচ্ছে সায়েন্স থেকে অনার্স করে তাদেরকে ব্যাচেলর অফ সায়েন্স বলে, ঠিক আছে? তো এটা হলো সায়েন্সের জন্য। তাহলে উনি যে বিএসসি ডিগ্রিটা রিসিভ করে কোথা থেকে, কোন জায়গা থেকে, সেটা লিখতে হবে। যেহেতু প্লেসের এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, তার মানে বিএসসি ডিগ্রি কোথা থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে সে বিএসসি ডিগ্রিটা লাভ করে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। তাহলে অবশ্যই একটু পরে থাকবে, বর্ণের পরে থাকবে। তাহলে হি রিসিভড, এই যে দেখো, হি রিসিভড আ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম, দেখো, পারুডু, ঠিক আছে, পারুডু ইউনিভার্সিটি, ঠিক আছে, পারুডু ইউনিভার্সিটি। তাহলে আমরা এটা লিখবো যে ফ্রম পারুডু ইউনিভার্সিটি, বুঝছো, ফ্রম পারুডু ইউনিভার্সিটি, এটা লিখবো, ফ্রম পারডু ইউনিভার্সিটি। এটা আমাদের লিখলে কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, এটার জন্য 1, এটার জন্য 1, 2। পড়াইতেছি তোর আমি, এই যে পড়াইতেছি ইন্ট্রোডিউসের সাথে, এটা তো আসলে ইন্ট্রোডিউসের মতো কোনো বিষয় না, মানে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের আর কি, একদম সোজা জিনিস, তোমরা একবার বুঝাইলে বুঝবা, পুরাম না লিখলেও হবে, এই যে বললাম না। তবে এই যে প্রেপোজিশন গুলো লিখলে জিনিসটা ভালো শোনায়। দেখো এর সাথে তুমি মিলাই পড়তে পারতেছি, রিসিভড বিএসসি ফ্রম এই, বর্ন অন এই। তাহলে এই যে প্রিপোজিশন গুলো ব্যবহার করলে হয় কি, তোমার একটু পড়তে সুন্দর লাগে, এবং টিচার ভাবে না এ মেয়ে হচ্ছে জানে যে জিনিসটা কত সুন্দর করে লেখা যায়। ওকে, এই অনেকে বলতেছে তারা নাকি বিএসসি ডিগ্রি করে ফেলছে, বাবা রে, চাপা যা মারতে পারে এরা। দেখো, লেফট ফর দ্য মুন, মুনের জন্য কবে, মানে হচ্ছে মুনে যাত্রা করে কবে, এটা ইয়ার এন্ড টাইমের নিচে দাগ দিছে, মানে এখানে 3 নাম্বার আছে, তার মানে হচ্ছে সময়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তোমরা খুঁজে বের করো যে কবে সে মুনের জন্য হচ্ছে রওনা করে, কোন সালে, কোন সালের কত তারিখে, কোন সালের কত তারিখে। হ্যাঁ, প্যাসেজ তো অবশ্যই দেওয়া থাকবে, ওয়াই নট? প্যাসেজ না দিলে কেমনে পাবো আমরা ইনফরমেশন গুলো? তোমরা কি মুখস্থ করবা নীল আর্মস্ট্রং এর জীবন সম্পর্কে? কোনো দরকার নেই, প্যাসেজ দেওয়া থাকবে। এ চাঁদে গেছো কে কে বলো দেখি? এখন অনেকে বলবে যে আমি চাঁদে গেছি। আনসিন মানে অদেখা, বুঝছো? তোমাদের প্যাসেজ 2 ধরনের, একটা হলো সিন মানে যেটা তোমাদের টেক্সট বুকে আছে, আর আনসিন মানে টেক্সট বুকের বাইরে যে প্যাসেজ গুলো, ওইগুলোকে আনসিন বলে। বাবারে, আবার বলে আমরা নাকি চাঁদে গেছিলাম, কি স্বপ্নে গেছিলাম নাকি? আচ্ছা, তাহলে তোমরা সবাই লিখেছো 20, তাই না? 20 জুলাই। তো এইখানে দেওয়া আছে এই 20 জুলাই লিখছে কারা কারা? মায়ের হবে তাদের। 20 জুলাই লিখছো কেন? 20 জুলাই কি দেওয়া আছে দেখো তো? ল্যান্ডেড, ল্যান্ডেড দেওয়া আছে। আর হচ্ছে এই যে লঞ্চড মানে লেফট বা শুরু করা, ঠিক আছে? এই লঞ্চ মানে আবার বরিশালের লঞ্চ না, বুঝছো? তাহলে শুরু করছিল কবে? জুলাই 16, জুলাই 16, 1969। এটা কিন্তু লেফট ফর দ্য মুন, বুঝছো? এই জন্য কি হবে? জুলাই 16 হবে, ঠিক আছে? জুলাই 16 বা 16 জুলাই 1969, এটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে 20 জুলাই 1969 সালে কি অ্যাচিভ করেছিল? 20 জুলাই 1969 সালে কি অ্যাচিভ করেছিল বলো তো? ঠিক আছে মারিয়ম, আমারে নিয়ে যাইতা।
বলো 20 জুলাই 1969 সালে কি অ্যাচিভ করেছিল? ল্যান্ডেড অন দ্য মুন। ভেরি গুড, ঠিক আছে, ল্যান্ডেড অন দ্য মুন। তোমাদের মতো চাঁদে পা রেখেছিল। অবশ্যই এটা বিতর্ক যে তোমরা আগে রেখেছিলা নাকি ও আগে রেখেছিল। যাই হোক, আচ্ছা এই প্রশ্নটার উত্তর এখানে নাই, কবে মৃত্যুবরণ করে এটার উত্তর এখানে নাই আসলে, তো এটা আমরা বাদ দিচ্ছি। আমরা এখন হচ্ছে ট্রু ফলসে যাব। ট্রু ফলস, ঠিক আছে। নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য কমান্ডার অফ দ্য জিমিনি 8 মিশন। কি মনে হইতেছে, ইজ দিস আ কারেক্ট সেন্টেন্স? সে কি জিমিনি 8 মিশনের কমান্ডার ছিল? পড়ো তো প্যাসেজটার প্রথম, এই যে দেখো তো, নীল আর্মস্ট্রং কমান্ডেড দ্য জিমিনি 8 মিশন। তার মানে কি বুঝতেই পারতেছি যে সে কি ছিল, কমান্ডার ছিল, ঠিক আছে। সে কি ছিল, কমান্ডার ছিল। তাহলে এটা ট্রু না ফলস, তাই বলো। ট্রু, তাই তো, এটা হচ্ছে ট্রু। ওকে ফাইন, এটা হলো ট্রু। এরপর দেখো বি নাম্বারে কি মনে হইতেছে, ফলস না ট্রু? নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন August 5, 1931. Is this true or false? Is this true or false? হ্যাঁ 2012 সালে মৃত্যুবরণ করে, বিষয়টা আমি জানি, কিন্তু প্যাসেজে না থাকলে সেটা তো লেখা যাবে না। বলো এটা কি ট্রু নাকি ফলস? ফলস না? এখানে বলছে 1931 সালে নাকি জন্মগ্রহণ করেন, কিন্তু এখানে দেওয়া আছে 5ই আগস্ট 1930 সালে জন্মগ্রহণ করে। তাহলে এটা তো ভুল। এখানে 1931 এর জায়গায় 30 দিতে হবে, এটা ফলস। আর যেটা ফলস সেটার কিন্তু কারেক্ট অ্যান্সার তোমাকে এখানে লিখতে হবে এরকম ভাবে, কারেক্ট অ্যান্সার এরকম দিয়ে দেন হচ্ছে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে যে নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5, এখানে 31 এর জায়গায় 30 দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমার উত্তর ঠিকঠাক হয়ে যাবে, বুঝছো? ওকে, এরপরে দেখো দ্য অ্যাপোলো 11 মিশন ল্যান্ডেড অন দ্য মুন অন জুলাই 16, 1969। ঠিক আছে, কি মনে হচ্ছে এটা ট্রু না ফলস? ল্যান্ড করে কি জুলাই 16 তারিখে? বলো সি নাম্বার ট্রু নাকি ফলস? এই দেখো ল্যান্ড করে হচ্ছে, এই যে দেখো ল্যান্ড করে 20 তারিখে আর 16 তারিখে শুরু করে, ঠিক আছে, তাহলে এটা ফলস হবে, কিন্তু এটা হবে হচ্ছে ফালস, মানে ফলস। তাহলে ট্রুটা কি হবে, মানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে এখানে তোমার 20 দিয়ে দিতে হবে, জুলাই 20, 1969। এবার দেখো নীল আর্মস্ট্রং এন্ড বাজ অলড্রিন কালেক্টেড মুন রকস ফ্রম ওভার 2 আওয়ার্স। ঠিক আছে, তারা 2 ঘন্টা যাবত হচ্ছে পাহাড়ে মানে হচ্ছে রক টক কালেক্ট করে। এটা হচ্ছে ঠিক কিনা বলো তো? ট্রু, তাই না? এটাও ট্রু এবং এইটাও ট্রু যে আগস্ট 25, 2012। যদি এটা আসলে এই দুইটা প্রশ্ন একটুখানি করে করা হয়েছে, তোমরা এতটুকু ইনশিওর হয়ে যাও যে প্যাসেজে যে ইনফরমেশন গুলো থাকবে ওই ইনফরমেশনের আলোকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এখন হচ্ছে দেখো আরেকটা প্যাসেজ এখানে আমাদের রয়েছে। তো এই প্যাসেজটা তোমরা দেখার আগে আমরা হচ্ছে সরাসরি এখানে চলে যাই। এখানে আমাদের 3টা কলাম আছে, হু, হোয়াট, ইভেন্ট, মানে কে বা কোন জিনিসটা, কোন ঘটনাটা ঘটেছে এবং কোথায় কখন ঘটেছে, এই 3টা কলাম আমাদের এখানে আছে, বুঝছো? তো হচ্ছে আমরা একটু পড়ি চলো। The Charter on Elimination of All Forms of Discrimination Against Women, এই যে এইটার ফুল মিনিং হচ্ছে এইটা, চার্টার সিতে চার্টার, ইতে এলিমিনেশন, ডিতে ডিসক্রিমিনেশন, এতে হচ্ছে এগেনস্ট আর ডাব্লিউতে হচ্ছে উমেন, উইমেন। ঠিক আছে, তো এইটা এই যে সিড, বুঝছো, এটা সাধারণ জ্ঞান। সিড কাদের নিয়ে কাজ করে, সেটা হলো উমেনদের নিয়ে কাজ করে, উমেনদের অধিকার নিয়ে কাজ করে, উমেনদের যে ডিসক্রিমিনেশন হয় সেটা নিয়ে কাজ করে। তো চার্টার ওয়াজ অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড মানে হচ্ছে এই চার্টারটা গ্রহণ করা হয়েছিল বা এই চার্টারটা প্রথম পাস করা হয়েছিল 18 ডিসেম্বর 1979, 1979 সালে। কাদের দ্বারা? বাই দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আর কি। জেনারেল অ্যাসেম্বলি মানে হচ্ছে সাধারণ পরিষদ বা সাধারণ সভা। এন্ড কেম ইনটু ইফেক্ট, কেম ইনটু এফেক্ট, তার মানে এত সালে এটা প্রথম গৃহীত হয়েছিল আর ইফেক্ট অর্থাৎ কাজে লেগেছিল সেপ্টেম্বর 3, 1981 সালে। তার মানে দেখতে পাচ্ছি যে 2 বছর পরে এটা
মানে হচ্ছে এর মেইন কাজ হয়েছিল, কিন্তু আসলে 2 বছর আগে এটা প্রথম পাশ হয়েছিল সংসদে, আর 2 বছর পরে কার্যকর হয়েছিল। উইথ দ্য সাপোর্ট অফ 20টা কান্ট্রি প্রথমে এটাকে সাপোর্ট করেছিল। এরপরে 132টা কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ রাটিফাইড মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, রাটিফাইড মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া দি চার্টার সোফার। ঠিক আছে, এখনো পর্যন্ত প্রথমে শুরুতে 20 জন দিলেও, 20টা দেশ দিলেও এখনো পর্যন্ত 132টা দেশ স্বীকৃতি দিয়েছে। A special feature of this charter, এই চার্টারের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ আ কমপ্লিট চার্টার, মানে এটা একটা বলতে পারো যে সম্পূর্ণ একটা সনদ অন দ্য রাইটস অফ উইমেন, উমেনদের অধিকারের জন্য, হুইচ কম্প্রাইজেস যেটা গঠিত হয়েছে অফ ডিফারেন্ট ইস্যুস, বিভিন্ন সমস্যা নিয়ে, অ্যাডপ্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস। মানে জিনিসটা এমন না যে 1981 সালে বা 1979 সালে হয়েছে বলে ওইখানে কিছু সমস্যার কথা ছিল, ওইখানে ওই সমস্যাগুলো লিপিবদ্ধ আছে, এমন না। বিভিন্ন সময় যখন নারীদের উপরে যেসব সমস্যা আসে তখনই এটা এখানে আলোচনা করা হয় এবং সমাধান করা হয়। ঠিক আছে, এটা মানে একেবারে বলতে পারো যে একটা ডায়নামিক, যখন যে সমস্যা আসবে তখন সে সমস্যা নিয়ে আলোচনা করা হয়, সেটা সমাধান করা হয়। এটাই বলছে যে ডিফারেন্ট টাইমস, বারবার এখানে সমস্যা নিয়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। কি এটার কারণ কি? টু এলিমিনেট ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, উমেনদের যে ডিসক্রিমিনেশন আছে সেটা দূর করার জন্য। তাহলে প্যাসেজটা আমরা মোটামুটি পড়লাম, প্যাসেজটা আমরা মোটামুটি, এলিমিনেশন মানে হচ্ছে বিলুপ্তি। এই তোমার কমেন্ট পড়ি নাতে কি বন্ধন, কমেন্ট পড়ি সবার, ফ্যাল টেক্সট দিয়ে দিব, তাড়াতাড়ি চলে যাবে তোমাদের হাতে। এখন হচ্ছে আমরা যেহেতু প্যাসেজটা পড়ছি তাহলে এখন তোমরা এটা পারবা, বুঝছো? অ্যাডাপ্টেড CEDAW ইন 1979। আচ্ছা, এই CEDAW এটা কারা অ্যাডপ্ট করেছিল বা কারা তৈরি করেছিল সেটাই বলছে। 1979 সালে এটা কারা তৈরি করছিল বলো দেখি, মানে হু বা হোয়াট, কারা এটা তৈরি করছিল এই CEDAWটা, বলো বলো দেখি কারা তৈরি করছিল। ডায়নামিক মানে গতিশীল। ইউএন, শুধু কি ইউএন লিখলে হবে নাকি পুরাটাই লিখতে হবে বলো তো? পুরাটাই লিখতে হবে, কিন্তু এখানে আছে দেখো, দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এটা লিখতে হবে, দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, পুরাটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এই 1 নম্বরে, বুঝছো? ওকে, এবার হচ্ছে CEDAW was adopted, বুঝছো? কত সালে অ্যাডাপ্ট করা হয়েছিল? CEDAW was adopted কত সালে অ্যাডাপ্ট করা হয়েছিল? কত সালে অ্যাডাপ্ট করা হয়েছিল বলো তো? কত সালে অ্যাডাপ্ট করা হয়েছিল? এটা উত্তর কিন্তু ওই সাইডেই আছে আর কি। দেখো, অ্যাডাপ্টেড করা হয়েছিল হচ্ছে এইটা ইন 1979, কিন্তু যদি বলতো যে কেম ইনটু অ্যান ইফেক্ট, এই যে কেম ইনটু অ্যান ইফেক্ট, এটা কিন্তু 1981 বলছে। তাহলে 1981 সালে ইফেক্টে এসেছিল মানে কার্যকর হয়েছিল কোন জিনিসটা? অবশ্যই এটা CEDAW। তাহলে এখানে কিন্তু কি হবে বলতো? এখানে কিন্তু হবে CEDAW। এটা কিন্তু একদম সোজা জিনিস, বুঝছো? তোমাদের যতগুলা সহজ জিনিস আছে ফার্স্ট পেপারে, তার মধ্যে এটা একটা জিনিস। এখানে খুব সহজে 10-এ 10 পাওয়া যায়, খুব সহজ। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। এবার দেখো সাপোর্টেড CEDAW, আচ্ছা কয়টা কান্ট্রি CEDAW কে সাপোর্ট করছিল বলো? কয়টা কান্ট্রি CEDAW কে সাপোর্ট করছিল? এই কোনটা বুঝো নাই গৌরাঙ্গ? 20 কান্ট্রিজ, রাইট, 20 কান্ট্রিজ। প্রথম দিকে কিন্তু 20টা কান্ট্রি সাপোর্ট করছিল, এটা লিখতে হবে তোমার, 20 কান্ট্রিজ সাপোর্টেড CEDAW। এবং 132টা কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ কি করছিল? CEDAW কে কি করছিল বলো তো? রাটিফাই করছিল না? রাটিফাইড মানে স্বীকৃতি দিয়েছিল, রাটিফাইড CEDAW, এটাই লিখতে হবে যে রাটিফাইড CEDAW, রিজেক্টেড না, রাটিফাইড। শুধু উত্তর দিলেই হবে, টেবিল লেখা লাগবে না। তোমাদের 3 ফেব্রুয়ারি কি এক্সাম নোহা? হ্যাঁ শোনো, ভালো প্রশ্ন করেছো যে তোমরা যখন উত্তর লিখবা তখন কিভাবে লিখবা? জাস্ট এইভাবে লিখবা, কোনো কিছু করা লাগবে না, এই যে এইভাবে লিখবা, এইভাবে। ঠিক আছে, অ্যান্সার দিবা হচ্ছে এইভাবে, জাস্ট উত্তরটা লিখবা, প্যাসেজ লেখার দরকার নাই, টেবিল লেখার দরকার নাই, জাস্ট কোনটার ক্ষেত্রে কি উত্তর হবে এতটুকুই লিখবা, তাহলেই তোমাদের ফোন নম্বর দিবে আর কি। না বক্স করে লিখবা না, বক্স করে লিখবা না, এইভাবে লিখবা, শুধু উত্তরটা লিখবা, যেভাবে MCQর উত্তর লিখো না ওইভাবে।
আচ্ছা, তো দেখো এবার ট্রু ফলস এর যে ট্রু ফলস আছে সেটা একটু আমরা দেখি। তোমরাই বলবে, প্যাসেজটা আগে আমি পড়াইছি, এবার এখন কিন্তু আমি বলবো না, এখানে সব তোমাদের বলতে হবে। র্যাটিফাই মানে স্বীকৃতি দেওয়া, বললাম না বক্স করার টাইম নেই। ঠিক বলছে সাবিত, সাবিক আমরা অনেক বিজি, আমাদের চাঁদে যেতে হয়। তারপর হচ্ছে সিডা ওয়াজ অ্যাডাপ্টেড টু এলিমিনেট ডিসক্রিমিনেশন এগেনস্ট ফিমেল চাইল্ড। এটা কি ট্রু না ফলস বলো? এ নাম্বার, ফিমেল চাইল্ডের কি তোমার হচ্ছে যে ওদের উপর যে ডিসক্রিমিনেশন বা বৈষম্য হয় সেটা কি তোমার এলিমিনেট করার জন্য সিডা হয়েছিল নাকি উমেনদের ক্ষেত্রে? ফলস, তাই না? অবশ্যই ফলস হবে। ফিমেল চাইল্ড কেন, এগেনস্ট উমেন হবে। তাহলে নিয়ম হচ্ছে ওইভাবে, প্রথমে ফলস লিখবা, ফলস লেখার পরে কারেক্ট অ্যান্সার লিখবা। শুধু এগেনস্ট ফিমেল চাইল্ড পুরো সেন্টেন্সটা লিখবা, লেখার পরে ফিমেল চাইল্ডের ওইখানে দিয়ে দিবা হলো উমেন, তাহলে শেষ, তাহলে শেষ হয়ে যাবে। এরপরে দেখো বলছে দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ডিড নট অ্যাপ্রুভ সিডা। এটা কি ট্রু না ফলস বলো? বি নাম্বার, ট্রু না ফলস? বলতেছে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কি সেটাকে অ্যাপ্রুভ করেনি, করছিল না? অবশ্যই তো করছিল, তাহলে এটাও কিন্তু ফলস। এটা কি হবে? এটাও ফলস হবে। তাহলে ট্রু কি হবে? এখানে শুধু ডিড নটটা কেটে দিবা, এটা কেটে দিবা, এখানে অ্যাপ্রুভড সিডা এরকম লিখে দিবা, অ্যাপ্রুভড সিডা, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে আর কি। আর তুমি যদি শুধু ফলস লিখো, কারেক্ট অ্যান্সার না লিখো, তাহলে কিন্তু তোমাকে তোমার হাফ মার্ক কেটে নিবে, ঠিক আছে? সেটা কিন্তু করা যাবে না। এবার দেখো দ্য নাম্বার অফ কান্ট্রিজ দ্যাট সাপোর্টেড সিডা ওয়াজ 20। কি মনে হচ্ছে, সি ট্রু না ফলস? সি ট্রু না ফলস? সি ট্রু নাকি ফলস? ট্রু, তাই না? ভেরি গুড, এটা কিন্তু ট্রু, এটা হচ্ছে ট্রু। এবার দেখো সিডা ইজ আ কমপ্লিট চার্টার অন দ্য রাইটস অফ উমেন। সিডা কি একটা কমপ্লিট চার্টার উমেনদের রাইটের জন্য? বলো ট্রু নাকি ফলস? ট্রু, তাই না? ভেরি গুড, এটাও ট্রু, অবশ্যই ট্রু। ওখানে তো সরাসরি আছে যে ইট ইজ আ কমপ্লিট চার্টার। বলছে কম্প্রাইজিং অফ ডিফারেন্ট ইস্যুস সিডা ওয়াজ অ্যাডপ্টেড অনলি ওয়ান্স। সিডা কি একবার অ্যাডপ্টেড করা হয়েছিল নাকি ডিফারেন্ট টাইমস অ্যাডপ্টেড করা হয়েছিল? বলো তো, একবার নাকি ডিফারেন্ট টাইমস, কোনটা উল্লেখ আছে? ডিফারেন্ট টাইমস এর কথা উল্লেখ আছে না একেবারে লাস্টের দিকে, তাহলে এটা হবে ফলস। শুধু হচ্ছে অনলি ওয়ান্স এর জায়গায় অ্যাডপ্টেড ডিফারেন্ট টাইমস, ডিফারেন্ট টাইমস, এটা লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে? এটা লিখে দিলে হয়ে যাবে। তো দেখো এইভাবে উত্তর লিখতে হবে তোমাদের। ওকে, এইভাবে উত্তর লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কুইজ দিব, এখনই কুইজ দিব, এখনই কুইজ দিব, তোমাদের জন্য আরো 5টা কুইজ আছে। ওকে, তাহলে হচ্ছে দেখো এভাবে লিখবা, যেটা ফলস হবে ফলস লিখে কারেক্ট অ্যান্সার দিয়ে কারেক্ট অ্যান্সারটা লিখবা, আর ট্রু যেটা সেটা তো ট্রু লিখবে। এক্ষেত্রেও তোমার সম্পূর্ণ প্রশ্নটা লেখার কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে উত্তরটা লিখবা, বুঝছো? শুধু উত্তরটা লিখবা, তাহলে হয়েছে, ঠিক আছে? বুঝছো কিনা এখন বলো, বুঝছো কিনা বলো? আমরা আরো আমাদের সামনের ক্লাসগুলোতে এটা প্র্যাকটিস করবো, নো প্রবলেম। ধন্যবাদ রাফি। তাহলে এখন কি আমরা কুইজে চলে যাব? ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন হলো কুইজ। কুইজ হচ্ছে হওয়ার পরে ক্লাস শেষ, তারপরে হোমওয়ার্ক দিবে একটুখানি, লেখা আছে হোমওয়ার্ক, এটা তোমরা করবা নেক্সট ক্লাসে। কুইজের জন্য তোমরা রেডি? কুইজের জন্য কি তোমরা রেডি আছো? ঠিক আছে, তো চলো কুইজে চলে যাই। ভোকাবুলারির উপরে কুইজ, ঠিক আছে? যেহেতু আজকে সেকেন্ড পার্ট নাই, এজন্য তোমাদের যে টেক্সট আমি পড়াইছি টেক্সটের উপরে আর কি ভোকাবুলারির উপরে কুইজ। তো সবাই ঠিকঠাক করে উত্তর দিবা ইনশাল্লাহ। ফ্যাক্ট এক্সাম বলতে ফার্স্ট এক্সাম কখন বলতে বুঝিনি। সবাই ঠিকঠাক উত্তর দাও। ডমিনেন্স মানে কি? সবার কমেন্ট দেখতে পাই আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা। এলিমিনেট মানে হচ্ছে বিলুপ্ত করা,
এ করে দাও আর কি। মারিয়ম হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। মারিয়মকে কংগ্রাচুলেশনস, এবং তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো, তুমি যাতে তোমার এই ধারাটা অব্যাহত রাখতে পারো। হ্যাঁ কাউসার, বুঝতে পারছি। তো ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আনসিন প্যাসেজ 10 মার্ক ভাইয়া, 5 মার্ক হচ্ছে ওইটাই, 5 মার্ক এটাই। ভেরি গুড নাফিস। ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করা। সাহেল, সবার কমেন্ট তো দেখা যায় ভাইয়া। অ্যাডপ্ট মানে হচ্ছে কোনো কিছু গৃহীত হওয়া, এটা আর কি। সবারটা দেখে অনন্যা। হ্যাঁ এগুলো পিডিএফ এ পাবা, সমস্যা নাই। তো বুঝতেই পারছো যে ইনফ্লুয়েন্স আর কন্ট্রোল হবে, ডমিনেন্স মানে হচ্ছে ইনফ্লুয়েন্স আর কন্ট্রোল হবে। তো যেটা হচ্ছে এটা 58% তোমরা ঠিকঠাক উত্তর করেছো, ভেরি গুড, 58%। তো চলো আমরা লিডার বোর্ড দেখি। তোমাদের এক্সাম কবে কোনটা হবে এটা দেখো, তোমাদের রুটিন দিয়ে দিয়েছে, ওর মধ্যে আছে, একটু দেখে না প্লিজ। রূপকথা আছে, উজায়ের আছে, সায়ান আছে, সামির আছে, সূর্য আছে, সিমরিন আছে, মিমি আছে, এবং মৃধা আছে, তলহা আছে, এবং আফিয়াহ আছে। সবাইকে অভিনন্দন। ফার্স্ট স্পিঙ্গারে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ইনশাল্লাহ অনেকেই ভুল উত্তর করেছে, খুবই ভালো। যারা যারা হচ্ছে ইনবক্সে আমাকে সিরিয়াল জানিয়েছো সবাইকে অভিনন্দন। তো এখন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে মার্জিনালাইজেশন মানে কি। এটা আমি কি বলছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কাউকে বলে দিব নাকি, বলে দিব না, ঠিক আছে। এখন বলে দিব না, আগে হচ্ছে দাগাও, তারপরে বলে দিচ্ছি মার্জিনালাইজেশন মানে কি বলছিলাম। তুমি যদি কম্বো বেসে থাকো অনন, তাহলে ডেইলি এক্সাম না, মানে মান্থলি এক্সাম গুলো যে দিতে পারবা। না, তোমাদের এক্সামের সামারি রেটিং আসবে না, ডেইলি এক্সামের সামারি রেটিং থাকবে না। সবাই উত্তর দাও, ভুল উত্তর করিও না প্লিজ। ইয়েস সুলাইমান, তুমি ঠিক বলছো। তোমাদের সিলেবাস তো দেওয়া থাকে। অদরিতা, বই খুব দ্রুত পেয়ে যাবা, খুব দ্রুত পেয়ে যাবা বই। ব্রাঞ্চে একটু খোঁজ নাও। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ। আমি কোন জায়গা থেকে এটা আস্তে আস্তে বলে দিব, সমস্যা নাই। গ্রামের বাড়ি সবকিছু বলে দিব। তো ঠিক আছে, শেষ করে দিচ্ছি তাহলে। তো দেখো, মার্জিনালাইজেশন মানে বলছিলাম যে কাউকে নিচু করা, কাউকে ছোট করা, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্জিনালাইজেশন। তো এক্সক্লুশন অর ট্রিটমেন্ট এর ইনসিগনিফিকেন্ট এটা হবে। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, ইনসিগনিফিকেন্ট মানে কাউকে ছোট করে ফেলা, মানে কাউকে তাৎপর্য না দেওয়া, কাউকে সম্মান না দেওয়া। তো এটা হচ্ছে তোমরা 55% এটা উত্তর করেছো। আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ উত্তর হয়েছে বি নাম্বারে, প্রমোশন এন্ড সাপোর্ট। এটা তো কখনো না, প্রমোশন করা, কাউকে সাপোর্ট করা, এটা মার্জিনালাইজেশন হতে পারে না, এটা একটা নেগেটিভ শব্দ। ইকুয়াল রিপ্রেজেন্টেশন, এটাও পজিটিভ শব্দ। তারপরে এঙ্গেজমেন্ট ইন কালচার, এটাও পজিটিভ শব্দ। একটাই শুধু নেগেটিভ শব্দ ছিল, এ নাম্বার, বুঝছো। ওকে, তো লিডার বোর্ডে আমরা দেখি কারা আছে। সাদাব আছে, শামস আছে, নাফিজ আছে, রহমান আছে, শায়ান আছে, জারিব আহসান, ফাতিন আছে, এরপর হচ্ছে নাবিহা, দিসিয়া আছে, তারপর হচ্ছে শাপকাত আছে, সিমরিন আছে। অভিনন্দন সবাইকে। ফার্স্ট স্পিঙ্গারে দেখতে পাচ্ছ অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না আর কি। তোমার জন্য দোয়া থাকবে খাদিজা, অবশ্যই দোয়া থাকবে।
এরপরে দেখো কি আছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসপ্লেসড মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। ডিসপ্লেস মানে কি সেটা বলছিলাম অবশ্যই তোমাদেরকে আমি, তো সেই অনুযায়ী হচ্ছে এটা উত্তর দিবা। তোমাদের পরীক্ষা কত নম্বরের হবে, কতক্ষণ সময় ধরে হবে, এভরিথিং তোমাদের যে রুটিনটা আমরা দিছি এখনই ওর মধ্যে সব লেখা আছে, একটুখানি দেখে নাও প্লিজ। কেন কমেন্ট বক্স আসবে না তো কি? হ্যাঁ, প্যারালাল টেক্সট তো ব্রাঞ্চ থেকেই দিবে। এটা মনে হচ্ছে তোমরা ভালোই পাচ্ছ, অন্যান্য তো 55% 56% হয়েছিল, এটা এটা তো দেখতেছি যে সঠিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। অবশ্যই দোয়া থাকবে। 99+ মানে হচ্ছে তোমার 99 পর্যন্ত সিরিয়াল দেয়, এরপরে যদি 100, 101, 102, 3 যাই হোক না কেন এটা 99+ হিসেবে আসবে আর কি। তাহলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এইটা তোমরা অনেক ভালো করেছো, মুভ আর ফোর্সড আউট অফ এ প্লেস, এটা হবে 80% তোমরা সঠিক উত্তর করতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, এটা তোমরা বুঝতে পেরেছো সবাই। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ। ওকে, লিডার বোর্ডে দেখি অর্ণব আছে, সায়ান আছে, জাফরি আছে, মিসবা আছে, নির্জন ধর আছে, উজায়ের আছে। আমি দেখতে পাচ্ছি যে যারা লিডার বোর্ডে আসতেছে তারা কিন্তু বারবার আসতেছে, অন্যরা কিন্তু বিট করতে হবে তোমাদেরকে। তারপর হচ্ছে সোয়াইব আছে, শাবকাত আছে, সিমরিন আছে এবং নিহাল আছে। অভিনন্দন তোমাদেরকে, তোমরা গ্রুপে সাবমিট করতে পারো যদি চাও, আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আফ্রিদা শুধু ভুল উত্তর করেছো আর বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছো। এরপরে হচ্ছে কুইজ নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এন্ডেঞ্জার্ড মানে কি, এটাও তোমাদেরকে বলা হয়েছে এন্ডেঞ্জার্ড মানে কি। তো সবাই হচ্ছে বুঝে শুনে ঠিকঠাক উত্তর দিবা, ঠিক আছে? ভুল করো না কিন্তু। এবার আগেরটা তো 80% পারছো, এবার চাই হচ্ছে 85% পারো, মানে আগের চাইতে বেশি। কোন কোয়েশ্চেন করেছো তুমি রুদাবা? হয়তো অনেক কোয়েশ্চেনের মধ্যে চলে গেছে। ঠিক আছে খাদিজা, তোমাকে অভিনন্দন। তুমি একটু ব্রাঞ্চে খবর নাও, সবার মেসেজ তো আসে শিমু। যাই মেহনাত, সবার কমেন্ট দেখা যায়। তো দেখো এন্ডেঞ্জার্ড মানে বলছেন লাইকলি টু সার্ভে, ওটা না। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে ফেসিং এক্সটিংশন, এক্সটিংক্ট হয়ে যাওয়া, এটা উত্তর, ঠিক আছে? এটা তোমরা আগে চাইতে কম দিয়েছো, 57% এটা উত্তর করতে পেরেছো, তোমরা আমাকে আশাহত করলে। তো দেখো লিডার বোর্ডে আছে শায়ান, সাদিদ, জাফরি, উজায়ের, যারা আগের বার ছিল তারা আসছে, সাদাব, তারপর হচ্ছে জারির, ওয়াফিয়া, নতুন নতুন আসতেছে অবশ্য, মিসবা, ওয়ানিয়া এবং জুনায়েদ, সবাইকে অভিনন্দন। এরপরে হচ্ছে ফার্স্ট ফিঙ্গারে দেখো অনেকে ভুল উত্তর করেছো, জারিফ এবং হচ্ছে অর্ণব, তোমরা পরবর্তীতে সঠিক উত্তর করবে। সবাইকে অভিনন্দন যারা ইনবক্স আমাকে জানিয়েছো। আচ্ছা, এরপরে আর এই দুইটা আছে জাস্ট, ঠিক আছে? এই দুইটা, এটা হলো 10 নম্বর, এখনো লিডার বোর্ডে আসার সুযোগ আছে, তোমরা একটু দাও। সবাই সব মেসেজ দেখে কিন্তু সবটা উত্তর দেওয়া সম্ভব হয় না সাবিক। অপারেশন, অপারেশন মানে কি, ঠিক আছে? অপারেশন মানে কি এটা একটু বলো। হামিশা কি চাঁদ থেকে ঘুরে আসলে নাকি? ব্রাঞ্চের এক্সাম ফিক্সড থাকে না, এটা তুমি ব্রাঞ্চে খবর নিলে ভাইয়াদের কাছে ভাইরা বলে দিবে যে কোন টাইমে এক্সাম দিবা, এটা ব্রাঞ্চের সুবিধা, তোমাদের সুবিধা অনুযায়ী। আমি তো ঢাকা থেকে ক্লাস নিচ্ছি ভাইয়া, সবার কমেন্ট তো দেখা যায়। ধন্যবাদ মুনতাহা।
ভেরি গুড নাহিদ, নাহিন। যারা চাঁদে গেছো তারা এখন বলো তো চাঁদে কি কাল চলতেছে এখন? এখন কি গরমকাল নাকি শীতকাল না বর্ষাকাল? হ্যাঁ, ঠিক বলেছো সায়রা। তো দেখো, অপ্রেশন মানে হচ্ছে সাফারিং কজ বাই আনজাস্ট অথরিটি, ঠিক আছে? সাফারিং মানে ভোগান্তি, ঠিক আছে? এটা হলো অপারেশন। তো হচ্ছে এটা তোমরা 59%, 59% এটা উত্তর করতে পেরেছো, ভেরি গুড। তো লিডার বোর্ডে দেখি, চাঁদে কি নেটওয়ার্ক আছে? চাঁদ থেকে ক্লাস করতেছো? সায়ান, সাদাফ, তারপর হচ্ছে জারিন, সুবিহা, রাদিয়ান, জারিব হাসান, তারপরে হচ্ছে সামিন, ইয়াসির, আবির, নাবিহা, আবাসা, আফরিন, মানে আফফান আলী এবং প্রান্তা। অভিনন্দন সবাইকে। ফার্স্ট স্পিঙ্গার অনেকে ভুল উত্তর করেছো, ভুল উত্তর করবা না, ঠিক আছে? বকা দিব। লাস্ট কুইজ, ঠিক আছে? যে হার্ডলস মানে কি, মনে থাকার কথা। হার্ডলস মানে কি তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম, তোমরা অনেকে ঠিকঠাক বলছিলা, ঠিক আছে? তো হার্ডলস মানে হচ্ছে কি সেটা ভালোভাবে উত্তর দিবা। এবং শেষ কুইজ যেহেতু, সবাই ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবে, 80কে বিট করার ট্রাই করো, ঠিক আছে? তাইলে হয়েছে। ঠিক আছে ভাই, তোমাদের যে চাপা আমি শুনতেছি, আজকে আমার রাতে ঘুমই হবে না। সারা সারা রাত খালি এইসব মনে আসবে, যে কে চাঁদে গেছে, কেউ চাঁদের মাটি কাটতেছে, কেউ চাঁদে হচ্ছে ওয়াইফাই দিয়ে আমার ক্লাস করতেছে। হোমওয়ার্ক দিব, দাঁড়াও। এই দেখি তো শান্ত সবার কমেন্ট। হ্যাঁ, আমাদের কাছে সূর্যেও গেছে এমন মানুষ পাওয়া গেছে। তুমি একটু তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করবা, তাহলে লিডার বোর্ডে আসবে। পড়ি তো, সবার কমেন্ট পড়ি রে আরশাদ। গ্রুপে সাবমিট করতে পারো, অথবা হচ্ছে মানে তোমরা চাইলে সাবমিট করতে পারো, বাট 100% নিশ্চয়তা দিতে পারছি না যে আমি আসলে যে দেখতে পারবো কিনা। আমি তোমাদের পরে ক্লাসে হচ্ছে মিলাই দিব ইনশাল্লাহ। ইসবাহ। সবার নাম বলবো তো, আমাদের ক্লাস কি আজকেই শেষ হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, জুপিটার, মার্স সব আমাদের সাথে ক্লাস করতেছে। তো দেখো, হার্ডলস মানে বলছিলাম বিপদ বা হচ্ছে বাধা বিপত্তি, এটা আর কি। তো তোমরা ভালোই উত্তর করছো, 74% এটা উত্তর করতে পেরেছো, ভালোই, খুশি আমি আর কি। তো লিডার বোর্ডে কারা আসছে? সুবিহা আছে, নাহিন আছে, শোভন আছে, নির্জন আছে, জাফরি আছে, আদিবা আছে, রূপকথা আছে, সায়ান আছে, শাইহান আছে, রাহমান আছে এবং সাদাব আছে। অভিনন্দন তোমাদের সবাইকে। ফার্স্ট ফিঙ্গারে ওয়াও, সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো ফার্স্ট ফিঙ্গারে, কেউ ভুল নাই। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে হচ্ছে অভিনন্দন সবাইকে। এখন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে 5টা এমসিকিউ, এই 5টা এমসিকিউ হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের ওই যে প্যাসেজের আলোকেই, এবং এই 5টা কোশ্চেন হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তোমরা বাড়িতে করবা, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মিলিয়ে দেবো, বুঝছো? তো তাহলে হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে এই উইকেই। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য, সেই সাথে স্টুডেন্ট ভাইয়াপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো তোমাদের উদ্ভাস রিলেটেড কিছু কোশ্চেন ছিল, যেমন হচ্ছে পরীক্ষাগুলো কিভাবে হবে। তোমাদের যেহেতু হচ্ছে বাংলা ইংলিশ প্রোগ্রামটা, সেটা হচ্ছে ডেইলি এক্সামটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে। হ্যাঁ, যারা হচ্ছে অনলাইন বা কম্বো বেচে আছো, ডেইলি এক্সামটা তোমাদের অনলাইনে দিতে হবে। তোমরা তো আশা করি যে ডেইলি এক্সামটা দিতে পারতেছো। আর অনেকে বলছো যে সিকিউ এক্সাম, সিকিউ হচ্ছে বাংলা ইংলিশ এক্সামে শুধুমাত্র বাংলা মান্থলি এক্সামে আছে। হ্যাঁ, বাংলা এবং ইংলিশ প্রোগ্রামে শুধুমাত্র মান্থলি এক্সাম আছে, সেটাতে সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ থাকবে। আর সে পরীক্ষাটা হচ্ছে হবে আগামী 3 ফেব্রুয়ারি। হ্যাঁ, সেটা হচ্ছে চাইলে যারা কম্বো বেচে আছো তোমরা ব্রাঞ্চে গিয়ে দিতে পারবা। আশা করি বুঝতে পারছো। আর যারা হচ্ছে বইয়ের ব্যাপারে বলছো, বইয়ের ব্যাপারে তোমরা যে ব্রাঞ্চের আন্ডারে ভর্তি আছো তোমরা সেই ব্রাঞ্চে কথা বলে নিও, তাহলে হচ্ছে ভাইয়ারা বলে দিবে যে হচ্ছে কবে পাবা। আশা করি যে যারা আশা করি যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর কি। এক্সামের হচ্ছে প্যাটার্নটা কি রকম থাকবে মান্থলি এক্সামের বা হচ্ছে ডেইলি এক্সামের? ডেইলি এক্সামের হচ্ছে তোমাদের 10টা এমসিকিউ থাকবে বাংলা এবং ইংলিশ দুটারে। হ্যাঁ, আর মান্থলি এক্সাম দেখো, বাংলা থাকবে হচ্ছে এমসিকিউ থাকবে 25টা, 20 মিনিট। আর সিকিউ প্লাস হচ্ছে রিটেন মিলে থাকবে 30 মার্কের, 50 মিনিট টাইম। আর ইংলিশ এক্সামটা শুধুমাত্র রিটেন হবে, যেটা হচ্ছে তোমাদের মান্থলি এক্সাম, 30 মার্কের, 50 মিনিট সময়। আশা করি বুঝতে পারছো। একটু রুটিনটা তোমরা ডাউনলোড করে নিও, তাহলে হচ্ছে বুঝতে পারবা। তোমাদের এখন যে রুটিনটা দিছি তোমরা সেই রুটিনটা ডাউনলোড করে নিও। এই রুটিনটাই হচ্ছে ফাইনাল রুটিন। হ্যাঁ, একটু দেখে নাও কষ্ট করে। এটা হচ্ছে বাংলা ইংলিশ প্রোগ্রামে যারা আছো। হ্যাঁ, তো ঠিক আছে, এই ছিল মোটামুটি তোমাদের কোশ্চেন। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, আর তেমন কোনো কোশ্চেন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এক্সামের সময় হচ্ছে যদি অনলাইনে তোমরা এক্সামটা দাও সকাল 9টা থেকে রাত 11টার মধ্যে হচ্ছে এক্সামটা দিতে হবে, যখন তোমার সুবিধা হবে। আর যদি হচ্ছে ব্রাঞ্চে দাও সেক্ষেত্রে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে হচ্ছে এক্সামটাতে অ্যাটেন্ড করতে হবে। তবে যে ব্রাঞ্চে এক্সামটা দিবা সেই ব্রাঞ্চে অবশ্য হচ্ছে একটু ফোন দিয়ে কথা বলে নিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।